আচ্ছা দেখো, আমরা যে কোয়ান্টাম মেকানিক্সের যে ক্লাস হচ্ছে আমাদের, তাতে আমরা আগের দিনে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পর্যন্ত করেছি। মানে এবারে আগের দিন মানে হচ্ছে যাদের ধরো এই বেলুড়ের ছেলেদের পার্টিকুলারলি আর কি, হ্যাঁ। আর জেভিয়ার্সের ছেলেদেরও ক্লাসটা একসাথে হচ্ছিল। জেভিয়ার্সের আপ টু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পর্যন্ত ওই সেমিস্টারে ছিল। আর বেলুড়ের ছেলেদের মানে টোটাল কোয়ান্টাম মেকানিক্সটা এই সেমিস্টারে আছে। তাহলে দেখো তোমরা যে এতক্ষণ পর্যন্ত পড়েছো সেটা বেসিক্যালি আপ টু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পর্যন্ত। এছাড়া বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছেলেদের আগের সেমিস্টারে আপ টু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পর্যন্ত হয়ে গিয়েছিল। তাহলে এবার আমাদের তারপর থেকে আমাদের এগোতে হবে। তাহলে আমরা দেখো একদম শুরুতে যখন ইন্ট্রোডাক্টরি ক্লাসটাকে দিয়েছিলাম, সেই ইন্ট্রোডাক্টরি ক্লাসের সময় এরকম একটা স্টেটমেন্ট দিয়ে আমরা গল্প শুরু করেছিলাম যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখেছে, যে ঘটনাগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। তাহলে এই যে ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না বললাম, তাহলে সেইটাকে তো ব্যাখ্যা করতে হবে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে। মানে আমি আর একটু অন্যভাবে বলতে গেলে, এই যে বক্তব্যটা যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখেছে যে ঘটনাগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়, তাহলে এই যে বক্তব্য থেকে কতগুলো প্রশ্ন আমাদের মনে জেগেছিল, সেই প্রশ্নগুলো সদুত্তর দিলেই আমাদের কোয়ান্টাম মেকানিক্স শেখা হয়ে যাবে, সেটা আমরা বলেছিলাম। তাহলে ওখানে প্রথমেই যেটা ছিল কি, সেই ঘটনা যে ঘটনাগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়, সেই ঘটনা কয়েকটা আমরা পড়েছিলাম। তার মধ্যে ব্ল্যাক বডি রেডিয়েশন আমরা পড়েছি, আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট পড়েছি, আমরা কম্পটন এফেক্ট পড়েছি, আমরা বোর থিওরি বা আমি বলছি অ্যাটমিক লাইন স্পেক্ট্রা, সেইটা নিয়ে আমাদের কোথাও না কোথাও পড়া হয়েছে। আমরা কোয়ান্টাম মেকানিক্সে না পড়লেও অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে সেটা পড়েছি। তো এই ধরনের কিছু ঘটনা যেখানে ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করেছিল। তবে ক্লাসিক্যাল ফিজিক্স কি সেইটি নিয়ে কথাবার্তা হয়েছিল। ক্লাসিক্যাল ফিজিক্স কেন ফেল করলো এইটা নিয়ে ভাবতে গিয়ে যেটা দাঁড়ালো যে অ্যাকচুয়ালি ক্লাসিক্যালি এনার্জিটাকে কন্টিনিউয়াস ধরে নেওয়া হয়, কিন্তু বাস্তবে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ হতে পারে। এবার এনার্জিটা কেন ডিসক্রিট বা কোয়ান্টাইজ, তার জন্য আনসার্টেনটি প্রিন্সিপাল আছে। কেন আনসার্টেনটি প্রিন্সিপাল আছে? কারণ ওয়েভ বাটিকের ডুয়ালিটি আছে। কেন ওয়েভ বাটিকের ডুয়ালিটি এবং হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এটাও আমরা দেখে নিয়েছিলাম। তারপরে অটোমেটিক্যালি যেটা আসবে, ঠিক আছে, ওই ঘটনাগুলো সকল তো ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হলো না, তুই ব্যাখ্যা করবে কি করে? ব্যাখ্যা করতে হবে তোমাকে ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। তাহলে কোয়ান্টাম মেকানিক্স বেসিক্যালি হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল টুল, যা দিয়ে তুমি মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক পার্টিকেলের স্ট্যাটিক্স বা ডায়নামিক্সটা প্রপারলি বুঝতে পারবে। তাহলে আমাদের সেই কোয়ান্টাম মেকানিক্সটা এবার আমাদের পড়তে হবে। আমরা নেক্সট 7-8টা ক্লাসে আমরা বেসিক্যালি এই কোয়ান্টাম মেকানিক্সটা ডেভেলপ করার চেষ্টা করব। তাহলে এবারে এই যে কোয়ান্টাম মেকানিক্সটা আমরা ডেভেলপ করছি, দেখবো আমরা এরকম কথা বলেছিলাম, মানে অনেক সময় যে কোনো থিওরি পড়াতে গিয়ে বলেছি যে লজ অফ ফিজিক্স সেটাকে তুমি ব্রডলি দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারো। কিছু কিছু লজ আছে যেগুলো কোনো অ্যাজাম্পশন বা পস্তুলেটের উপর ডিপেন্ড করে না, যেমন থার্মোডাইনামিক্সের লগুলোই তোমার অ্যাজাম্পশন বা পস্তুলেটের উপর ডিপেন্ড করে না। আমরা ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করি বা এক্সপেরিমেন্টাল অবজারভেশন, যেটা তার জেনারেলাইজেশনই হচ্ছে লগুলো। আর কিছু কিছু থিওরি আছে যেগুলো কিন্তু শুরুই হয় কিছু অ্যাজাম্পশন বা পস্তুলেটস থেকে। তোমরা বোর থিওরি দেখবে কিছু অ্যাজাম্পশন বা পস্তুলেট থেকে শুরু হয়েছিল। কাইনেটিক থিওরি অফ গ্যাসের গতিতত্ত্ব দেখবে কতগুলো পস্তুলেটস বা অ্যাজাম্পশন দিয়ে শুরু হয়েছিল। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যখন তোমরা পড়বে দেখবে কিছু অ্যাজাম্পশন বা পস্তুলেট থেকে শুরু হবে। ঠিক একই রকমভাবে কোয়ান্টাম মেকানিক্স সেটাও কিন্তু শুরু হয় কতগুলো অ্যাজাম্পশন বা পস্তুলেটস থেকে। এরকম কোয়ান্টাম মেকানিক্সে তোমার 5টা পস্তুলেটস আছে। এই 5টা পস্তুলেটস আমাদের পরপর করে পড়তে হবে। তাহলে আমরা যেটা করব, এই যে 5টা পস্তুলেট 5টা ক্লাসে পড়ে নেওয়ার চেষ্টা করব, এবং তার মাঝে মাঝে আমাকে আরও কিছু অ্যাডিশনাল ক্লাস দিয়ে দিতে হবে। যেমন ধরো, তুমি যখন পস্টুলেট 1 নিয়ে কথাবার্তা বলে সেখানে ওয়েভ ফাংশন নিয়ে মূলত আমি আলোচনা করছি। এবার সেই ওয়েভ ফাংশন, তার অ্যাকসেপ্টিবিলিটি ক্রাইটেরিয়া, তার নর্মালাইজেশন, তার অর্থোগোনালিটি, তার ডিজেনারেসি, এইসব ডিসকাশনসগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এবং বেশ কিছু ফাংশন দিয়ে সেগুলো কোয়ান্টাম মেকানিক্স অ্যাকসেপ্টেবল নাকি অ্যাকসেপ্টেবল নয় সেই নিয়েও আমাদের কথাবার্তা চলবে। তারপরে যখন পস্টুলেট 2 তে আমরা মূলত অপারেটর নিয়ে কথাবার্তা বলবো, সেবারে সেই অপারেটরগুলো, তার তো সাধারণ কিছু প্রপার্টি আছে, তার সঙ্গে হচ্ছে অপারেটরগুলো হারমিশিয়ান হতে হয়। এবার হারমিশিয়ান অপারেটর, তার যে ডিসকাশনসটা, সেই ডিসকাশন থেকে ডিটেল ডিসকাশন দরকার হয়। তার জন্য হয়তো তোমাকে অ্যাডিশনাল কিছু ক্লাস দিয়ে দিতে হবে, 1টা বা 2টো ক্লাস তোমায় দিয়ে দিতে হবে। আর পস্টুলেট
থ্রি, সেখানে আইগেন ফাংশনস আইগেন ভ্যালু নিয়ে কথাবার্তা হয় এবং তার সঙ্গে সঙ্গে কমিউটেশন রিলেশনসটা ন্যাচারালি চলে আসে। তো সেই কমিউটেশন রিলেশনস নিয়ে যখন কথাবার্তা বলবো সেখানেও হয়তো অ্যাডিশনাল কিছু ক্লাস দিয়ে দিতে হতে পারে। পস্টুলেট 4 এ যখন এভারেজ ভ্যালু ইত্যাদি ইত্যাদি দিয়ে কথাবার্তা বলা হবে সেখানেও হয়তো কিছু এক্সট্রা ক্লাসটা দিয়ে দিতে হতে পারে, এক্সট্রা টাইম তোমাকে দিয়ে দিতে হবে আর কি। সেখানে মূলত পস্টুলেট 1 থেকে পস্টুলেট 5 এটা 5টা ক্লাসের মধ্যে হয় না, অ্যারাউন্ড 8টার মতো ক্লাস লাগে। হ্যাঁ, আমরা ওই 8-10টা ক্লাস মানে 8টার কতটা কি সময় আছে সেই মতো করে দেখে আমরা এই পার্টটা হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ করে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমাদেরকে কোয়ান্টাম মেকানিক্সটাকে পড়তে হবে। এবার কোয়ান্টাম মেকানিক্সটা পড়তে, পড়তে যেটা করব কিছু এক্সাক্টলি সলভেবল প্রবলেমস আছে যেমন পার্টিকুলার বক্স প্রবলেম, সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম, রিজিড রোটার প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সেইখান থেকে কিছু, কিছু এক্সাম্পলস নিয়ে ধরো হয়তো একটা ওয়েভ ফাংশনের নরমালাইজেশন নিয়ে কথাবার্তা বলছি। আমরা হয়তো পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশন সেটাকে এক্সাম্পল হিসেবে ধরে তার নরমালাইজেশনটাকে দেখাতে চাইলাম আর বা হারমোনিক অসিলেটর তার যে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন সেটাকে ধরে আমি তার নরমালাইজেশনটাকে দেখানোর চেষ্টা করলাম অ্যান্ড সো অন, এইভাবে। তাহলে এইভাবে এই ব্যাপারটা আমাদের ডেভেলপ করবে। আচ্ছা, আমরা এখানে মূলত কাজের কথাগুলো বলবো। আমরা আসলে সবসময় এটা করে ফেলি যে কোয়ান্টাম মেকানিক্স যেহেতু ধরে নেওয়া হয় যে এখানেই প্রায় শুরু হচ্ছে, সেই জন্য আমরা সবটাই একদম শুরু থেকে পরপর করে ডেভেলপ করার চেষ্টা করি। এবার আমরা তাই করেছি। আগে যেখানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটাকে করেছি একদম সেই স্টার্টিং ইন্ট্রোডাক্টরি লেকচার থেকে শুরু করে ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, বোর থিওরি, কম্পটন এফেক্ট এগুলো কিন্তু খুব ধীরে ধীরে আমরা আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করেছি। তারপর সেখান থেকে ডিবাগ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, সেখান থেকে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল একদম ফ্রম স্ক্র্যাচ কাজগুলো করার চেষ্টা করেছি। আচ্ছা, এবারে অন্যদিকে যখন এই মেকানিক্স পার্টটা আমরা পড়বো, এই যেখান থেকে আমি আলোচনা করতে চাইছি আর কি, এই আলোচনাগুলো দু রকমভাবে করা যেতে পারে। এক হচ্ছে দেখবে বেশ মানে একটুখানি ভেজিয়ে ভেজিয়ে মানে একদম কীরকমভাবে আজীব যেন জিনিসগুলো এলো সেই রকমভাবে একটা বলার চেষ্টা করা হয়। কিন্তু যেহেতু আমি বলেই দিচ্ছি এগুলো একটা পস্টুলেট, সেগুলো কিভাবে কি সায়েন্টিস্টরা বুঝেছিল টুঝেছিল সেই ব্যাপারটা তো অত বেশি ফোকাস না করে, যেহেতু কোয়ান্টাম মেকানিক্সের বয়স 100 মানে ধরতে গেলে মেকানিক্সটা ভাবলে 100 বছর আর কি, 1925-26 সালেই হচ্ছে শোডিঞ্জার ইকুয়েশন হয়েছিল, এখন 2026 সাল চলছে। তাহলে এই মেকানিক্স বা শোডিঞ্জার ইকুয়েশন সেটাকেও তো প্রায় 100 বছরের পুরনো। এখানে 100 বছর আগে তারা কীরকমভাবে ব্যাপারটাকে আস্তে 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 বুঝেছিল সেই ঝামেলাটা মধ্যে আমরা এখন আর যাবো না। আমাদের বইটা তোমরা যদি লাইন বাই লাইন পড়ো সেখানে তার কিছু গ্লিমস বলা আছে, বা আরও কিছু ট্র্যাডিশনাল পুরনো বই যদি তুমি পড়ো, একটু 50-এর দশকে 60-এর দশকে লেখা যে কোয়ান্টাম মেকানিক্সের বইগুলো, সেই বইগুলোতে দেখবে তোমার একদমই কিভাবে আজীব যেন বিজ্ঞানীরা ভেবেছে, তাদের মধ্যে ডিসকাশন চলছে ইত্যাদি ইত্যাদি আর কি। সেগুলো তাদের আন্ডারস্ট্যান্ডিংটা সার্টেনলি ভালো হয়, কিন্তু সেটা অনেক টাইম কনজিউমিং হয়ে যায়। কিন্তু আমরা এখন যেটা করবো যে ক্ষীরটা খাবো, মানে অ্যাকচুয়ালি যেটা এটা ওটা সেটা করে যেটা স্ট্যান্ডার্ডাইজ ফর্মে দাঁড়িয়ে গেছে আমরা সেই দাঁড়িয়ে যাওয়া জিনিসটা সম্বন্ধে মূলত আলোচনাটাকে করব। তাহলে আমাদের শুরুটা করতে হচ্ছে পস্টুলেট 1 দিয়ে, সেটা আমরা হেডিং এর মধ্যে লিখেছি। তাহলে কোয়ান্টাম মেকানিক্স বেসড অন 5 পস্টুলেটস। আমরা আজকে যেটা ডিসকাস করতে গেছি সেটা পস্টুলেট 1 অফ কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, এবার এই পস্টুলেট 1টা আমি প্রথমে স্টেটমেন্টটাকে বলছি, সেই স্টেটমেন্টটা থেকে কিছু জিনিস বুঝতে পারা যাবে, কিছু কিন্তু বুঝতে পারা যাবে না, ম্যাক্সিমামটা বুঝতে পারা যাবে না। সেটাকে বোঝানোই হচ্ছে আজকে আমাদের ক্লাসের মূল কাজটা। নাহলে আমি তো শুধু পস্টুলেটটা বলে ছেড়ে দিতে পারতাম না, তা কিছু করবো না। কিন্তু পুরো যে ঘন্টা দেড়েক ক্লাস হবে সেখানে কিন্তু এই পস্টুলেট 1 এ যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলো পুরোপুরি এক্সপ্লেন করে দেওয়া বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলবে আমার। তাহলে কি বলছে দেখো, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে তোমার মানে পস্টুলেট 1 যেটা বলছে যে এ স্টেট অফ এ কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম ইজ রিপ্রেজেন্টেড বাই এ ফাংশন, যে ফাংশনটা সাই অ্যাজ এ ফাংশন অফ পজিশন আর এবং টাইম টি এইরকমভাবে লেখা হচ্ছে, হুইচ ইজ কল দ্য ওয়েভ ফাংশন অর স্টেট ফাংশন। এবার উইদিন দ্য গিভেন ডোমেইন এই সাইটা কি হবে, ইজ ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস উইথ ইজ কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ। Psi has an important property that psi modulus square represents the probability density. Or any property associated to the particular state of the quantum mechanical system can in principle be obtained from this wave function. তাহলে কি বলছে ভালো করে খেয়াল করে, state of a quantum mechanical system is represented by a function psi rt which is called the wave function or state function,
within the given domain psi is finite, single valued, continuous with its continuous first derivative. Psi has an important property that psi modulus square represents the probability density. তো এখানে কতগুলো বক্তব্য দেখো রাখা আছে, যেটা কোয়ান্টাম মেকানিক্যাল স্টেটকে তুমি ওয়েভ ফাংশন দিয়ে বুঝবে। সেই ওয়েভ ফাংশনটা অ্যাকসেপ্টেবল হতে গেলে তার 4টে ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া আছে। ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস উইথ ইস কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ, এবং সাইয়ের ফিজিক্যাল সিগনিফিকেন্স বলে দেওয়া আছে। সাই মডুলাসের স্কোয়ারটা যে প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে। তারপর সাইয়ের সিগনিফিকেন্সটা বলা আছে যে যদি কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের জন্য তুমি ওয়েভ ফাংশনটা জানো, তো সেই ওয়েভ ফাংশন থেকে তুমি সব কিছু বের করে ফেলতে পারবে। তো এই পস্টুলেট ওয়ানটাকে এটা করা হলে সেটা বেসিক্যালি একটা নির্দিষ্ট জিনিস তোমার সামারাইজ করে দেওয়া হলো, ঠিক আছে? এটা এবারে এইখানে প্রত্যেকটা জিনিসের মানে আমাকে পরপর করে বুঝতে হবে। তাহলে প্রথমে যে জায়গা দিয়ে আমরা স্টার্ট করি সেটা হচ্ছে ওয়েভ ফাংশন বা স্টেট ফাংশন অ্যাকচুয়ালি কি। দেখো, ম্যাথামেটিক্যালি ওয়েভ ফাংশন বা স্টেট ফাংশন বলার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে ইট ইজ নাথিং বাট দ্য সলিউশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। ওয়েভ ফাংশন কি না, ওয়েভ ফাংশন ইজ নাথিং বাট দ্য সলিউশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। ওয়েভ ফাংশন হচ্ছে তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন। আচ্ছা, এবারে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি? দেখো, শ্রোডিঞ্জার ইকুয়েশন অনেক জায়গায় লোকে ডিরাইভ করার চেষ্টা করে। তুমি শ্রোডিঞ্জার ইকুয়েশন একটা পস্টুলেট, তার ডেরিভেশন হয় না। তুমি ঠিক আছে, হয়তো কিভাবে তিনি এগিয়েছিলেন একটা তোমার ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনের থ্রু দিয়ে পর করে, সেইটা সাডেনলি বলা যেতে পারে। কিন্তু কেউ যদি বলে যে ডিরাইভ শ্রোডিঞ্জার ইকুয়েশন, না, শ্রোডিঞ্জার ইকুয়েশন ডিরাইভ করা যায় না, ইটস এ পস্টুলেট। এবার ঠিক আছে, ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে স্টার্ট করে সেখানে কিছু অ্যাজাম্পশন ঢুকিয়ে দিয়ে শ্রোডিঞ্জার ইকুয়েশন কি করে এসেছে, মানে জেনেসিস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি দেখতেই পারো। সেটা ঠিক আছে, মানে সেটা মানে মানে আমরা এখানে এখন আলোচনার মধ্যে আসছি না। তোমরা আমাদের বইটা একটু ফলো করবে, বইয়ে কিভাবে শ্রোডিঞ্জার ইকুয়েশনের জেনেসিসটা হয়েছে সেই নিয়ে ডিসকাশন করা আছে, তুমি সেটা পড়ে বুঝতে পারো। কিন্তু আমরা বললাম না, আমরা একদম মূল জায়গাটায় চলে আসার চেষ্টা করবো, কারণ ওই রকম ভাবে রসিয়ে কষিয়ে বললে আমাদের অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, আমরা সিলেবাসের শেষের দিকে যেতেই পারবো না। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশন মানেই কিন্তু টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। সেটা দেখতে এরকম, এইচ সাই ইকুয়াল টু আই এইচ কস ডেল সাই ডেল। আচ্ছা, এইখানে এইচ যেটা, একে বলে হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি আমরা পস্টুলেট টুতে খুব ভালো করে আলোচনা করবো। এটা হচ্ছে টোটাল এনার্জি অপারেটর, যেখানে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি দুটো পার্টি থাকে, এবং এটা শুধুমাত্র পজিশনের ফাংশন। আর সাইটা কিন্তু দেখো এখানে পজিশন এবং টাইম দুজনেরই ফাংশন হয়েছে। তাহলে এইচ সাই ইকুয়াল টু আই এইচ কস ডেল সাই ডেল, এটাই কিন্তু অ্যাকচুয়াল শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেটাকে তুমি অন্যভাবে বলতে পারো টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। আচ্ছা, এবারে আমাদের ডিসকাশন আপ টু পস্টুলেট 4 পর্যন্ত কিন্তু টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন নিয়ে ডিসকাশন নেই। আমাদের মূলত আছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন নিয়ে ডিসকাশন, বা যে সমস্ত এক্স্যাক্টলি সলভেবল প্রবলেমগুলো তুমি করবে সেখানেও কিন্তু টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন নিয়ে আলোচনা হচ্ছে না, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা, সেটা এরকম দেখতে, এইচ সাই ইকুয়াল টু ই সাই। হ্যাঁ, এটাকে অন্যভাবে বলা হয় একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, যেখানে সাইটা কিন্তু শুধুমাত্র এখন আর এর ফাংশন হয়ে গেছে। এখন সাইটা আর টি এর ফাংশন নেই। হ্যাঁ, এইচ সাই ইকুয়াল টু ই সাই যখন বলছি, তখন সাইটা হচ্ছে শুধুমাত্র আর এর ফাংশন। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাই এটাকে শ্রোডিঞ্জার ইকুয়েশন, তা কিন্তু নয়। টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাই অ্যাকচুয়ালি শ্রোডিঞ্জার ইকুয়েশন। তার টাইম ইন্ডিপেন্ডেন্ট ভার্সানটা হচ্ছে এইচ সাই ইকুয়াল টু ই সাই। তা দেখো, এই যে এইচটা নিয়ে একটু ডিসকাশন করা যাক। এইচটাকে বলে টোটাল এনার্জি অপারেটর বা হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান মানে বেসিক্যালি টোটাল এনার্জি। টোটাল এনার্জির মধ্যে কাইনেটিক এনার্জি থাকে, পোটেনশিয়াল এনার্জি থাকে। হ্যামিল্টনিয়ান অপারেটর মানে কাইনেটিক এনার্জি অপারেটর প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর। আচ্ছা, এবারে কাইনেটিক এনার্জি অপারেটরটা কেমন করে লিখতে হয় সেটা পস্টুলেট 2 তে আমাদের ডিটেল আলোচনা হবে। এখানে কাইনেটিক এনার্জি অপারেটরটাকে যদি তুমি ফর এ সিঙ্গেল পার্টিকেল যেটা ওয়ান ডাইমেনশনে মুভ করে, তার জন্য কাইনেটিক এনার্জি অপারেটরটা লিখবো মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কয়ার। আর পোটেনশিয়াল এনার্জি সেটা সার্টেনলি হচ্ছে একটা পজিশনের ফাংশন চায়। হ্যাঁ, তাহলে ভিটাকে তুমি ভিএক্স মানে মানে পোটেনশিয়াল যে অপারেটরটা বেসিক্যালি হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি অ্যাজ এ ফাংশন অফ এক্স। তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি ছিল? কাইনেটিক এনার্জি অপারেটর প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর। তাহলে সেটা হয়ে গেল কত? মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কয়ার প্লাস ভিএক্স। এটা যে হ্যামিল্টনিয়ান অপারেটর হয়ে গেল। সেই জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি দাঁড়িয়ে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি দাঁড়িয়ে যাবে? টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনে দাঁড়িয়ে গেল মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কয়ার প্লাস ভিএক্স ইন্টু সাই এক্স ইকুয়াল টু ই সাই এক্স। এইটা হচ্ছে একটা সিঙ্গেল পার্টিকেল
কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেমে তার করসপন্ডিং শ্রোডিঞ্জার ইকুয়েশন এটা মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কোয়ার প্লাস ভিএক্স ইন্টু সাই এক্স ইকুয়াল টু ই সাই এক্স। আচ্ছা, এবারে যদি এটা কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেমে একটা থ্রি ডাইমেনশনাল প্রবলেমে তুমি চলে আসো, তখন কিন্তু এই হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে তোমায় পাল্টাতে হয়। তখন কাইনেটিক এনার্জি অপারেটরটা হয়ে যায় মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার, যেখানে ডেল স্কোয়ার মানে হচ্ছে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার বা ডেল টু বাই ডেল জেড স্কোয়ার। ডেল স্কোয়ার অপারেটরটা কোনো সময় ল্যাপলেসিয়ান অপারেটর বলা হয়। দেখো এমনি ডেল অপারেটরটা হচ্ছে তোমরা ভেক্টরে পড়েছো, ডেল অপারেটর বা গ্রেডিয়েন্ট অপারেটরটা হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, যেখানে আই জে কে আর এরা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স ওয়াই অ্যান্ড জেড ডিরেকশন রেসপেক্টিভলি। এবারে ডেল ডট ডেল যদি করো তাহলে তুমি যেটা পাবে ডেল স্কোয়ার পাবে, সেটা হচ্ছে ল্যাপলেসিয়ান অপারেটর বা ডেল স্কোয়ার অপারেটর। এখানে এ দেখো একটা, আমি নর্মালি ইউনিট ভেক্টরকে ক্যাপ দিয়ে লিখি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এখানে তা না করে আমি জাস্ট ভেক্টর নর্মাল ভেক্টর সাইন দিয়ে লিখেছি, কারণটা কনফিউশন এড়ানোর জন্য। তোমার যখন কোয়ান্টাম মেকানিক্সে অপারেটরগুলোকেও দেখো ক্যাপ দিয়ে লেখা হচ্ছে, এবার ইউনিট ভেক্টরকে ক্যাপ দিয়ে লিখলে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে, সেই জন্য এখানে ইউনিট ভেক্টর আই জে কেকেও কিন্তু আমি নর্মাল ভেক্টর দিয়ে লিখেছি। এখানে একটু লিখে দিতে পারি, যেখানে হয় আই জে অ্যান্ড কে আর unit vectors along x, y and z direction respectively. X, y and z directions respectively. I, j, k are unit vectors along x, y and z direction respectively. এটা আচ্ছা, দেখো তাহলে যেটা বললাম যে তুমি যদি থ্রি ডাইমেনশনে চলো, তার কাইনেটিক এনার্জি অপারেটরটা মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডেল স্কোয়ার বা মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার বা ডেল টু বাই ডেল জেড স্কোয়ার। তখন টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখবো মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার প্লাস ভি ইন্টু সাই ইকুয়াল টু ই সাই, বা এটাকে খুলে লিখলে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার বা ডেল টু বাই ডেল জেড স্কোয়ার প্লাস ভি এক্স ওয়াই জেড ইকুয়াল ইন্টু সাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু ই সাই এক্স ওয়াই জেড। মানে এখানে এই ব্র্যাকেটে এক্স ওয়াই জেডটা জাস্ট রিপ্রেজেন্ট করছে ওটা এক্স ওয়াই জেড তার ফাংশন। এটা আমি যেটা করেছি দেখো, তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে তুমি প্রথমে ওয়ান পার্টিকেল ইন কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি করেছো, মানে ওয়ান ডাইমেনশন কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেমে করেছো, পরেরটা হচ্ছে থ্রি ডাইমেনশনে কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি করেছো এটা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে ইকুয়েশনটা, মানে আমি এই ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশনটা নিয়ে মূলত আলোচনাটাকে করব, তাতে ভিজুয়ালাইজেশনের সুবিধা হবে। এটা একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের নর্মাল ফর্মটা দেখো, ইট ইজ এ লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেন সেকেন্ড অর্ডার? কারণ আপ টু সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত আছে। কেন লিনিয়ার? কারণ সেকেন্ড ডেরিভেটিভের পাওয়ারটা হচ্ছে তোমার ওয়ান, কেন এটিকে লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা তুমি মাথায় রাখবে। আচ্ছা, এবারে এই যেটা এই এইচটা একটা এটা একটা লিনিয়ার অপারেটর বলে, মানে হ্যামিল্টনিয়ান অপারেটর লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর কি সেটা পস্তুলেট টুতে খুব ভালো করে আলোচনা হবে। এখন ফর দ্য টাইমিং এইভাবে তুমি ভেবে নাও যে এইচটা যদি সি ওয়ান এফ ওয়ান প্লাস সি টু এফ টু এর উপরে কাজ করে, তাহলে এফ ওয়ান একটা ফাংশন, এফ টু একটা ফাংশন, দুটো আরবিট্রারি ফাংশন, মানে এদের কোনো সম্পর্ক থাকার দরকার নেই। আর সি ওয়ান সি টু তারা দুটো আরবিট্রারি কোফিশিয়েন্ট। এবার এইচটা সি ওয়ান এফ ওয়ান প্লাস সি টু এফ টুর উপরে কাজ করলে একটা সি ওয়ান এইচ এফ ওয়ান প্লাস সি টু এইচ এফ টু দিয়ে দেয় যদি, তখন এই এইচটাকে বলা হবে একটা লিনিয়ার অপারেটর। হ্যাঁ, তাহলে দেখো এইচটা একটা সি ওয়ান সি টু কনস্ট্যান্ট, এফ ওয়ান এফ টু দুটো ফাংশন, সি ওয়ান এফ ওয়ান প্লাস সি টু এফ টুর উপরে কাজ করা মানে সি ওয়ান এইচ এফ ওয়ান হলো প্লাস সি টু এইচ এফ টু হলো, সেখানে এফ ওয়ান এফ টু আর টু আরবিট্রারি ফাংশন আর সি ওয়ান সি টু আর টু আরবিট্রারি কনস্ট্যান্ট। এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এইটুকু প্রথমে একটু ভিজুয়ালাইজ করো, একটুখানি বোঝার চেষ্টা করো। তাহলে আমি কি বললাম? আমি যেটা বললাম পস্টুলেট ওয়ানটা আমি পুরোটাকে বলেছি, কিন্তু এই পুরোটার মানে একসাথে তোমার মাথায় ঢোকা অসুবিধে। আস্তে আস্তে এটাই আমরা সারা ক্লাস ধরে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা যেটা বললাম যে ওয়েভ ফাংশন বা স্টেট ফাংশন বলতে কি বুঝছি না, এটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন।
এবার টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বা নর্মাল শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখেছি, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখেছি, সেখানে এই হ্যামিল্টনিয়ানের মানেটা কি সেটা ভালো করে বোঝানোর চেষ্টা হয়েছে। হ্যাঁ, করে জাস্ট একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কেমন দেখতে, আর কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমেই আমরা এখন টোটাল আলোচনাগুলোকে করব। পোলার কোঅর্ডিনেট সিস্টেম আমাদের বেশ কিছুটা পরে আমাদের আলোচনা করতে হবে। যা কিছু আলোচনা সব কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে আলোচনা হবে। কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে আমি আলোচনাটাকে করছি। হ্যাঁ, যেটা একটা ওয়ান ডাইমেনশনে কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কয়ার প্লাস ভিএক্স ইন্টু সাই এক্স ইকুয়াল ডি সাই এক্স। আর ওটাই যদি থ্রি ডাইমেনশনে হয়ে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কয়ার প্লাস ভি এক্স ওয়াই জেড ইন্টু সাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু ই সাই এক্স ওয়াই জেড। ঠিক আছে? আর হ্যামিল্টনিয়ান অপারেটর একটা লিনিয়ার অপারেটর, সেই পর্যন্ত বুঝলাম। যতটুকু বলেছি সেই পর্যন্ত কার কি অসুবিধা একটু প্রথমে বলে নাও। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমায় বলো, যতটুকু বলা হয়েছে তার। কোনো অসুবিধা আছে বলো। আচ্ছা, লিনিয়ার অপারেটর আমরা পস্টুলেট টুতে আরো ডিটেলে আলোচনা করব। মানে জাস্ট একটা অপারেটর একটা সি1 এফ1 প্লাস সি2 এফ2 উপরে কাজ করেছে। ধরো তুমি মনে মনে ভাবো, ধরো এইচ টু ডিডিএক্স, ধরো ডিডিএক্স একটা অপারেটর মানে ডেরিভেটিভ করা, সেটা কিন্তু সি1 এফ1 প্লাস সি2 এফ2 উপরে কাজ করে। তুমি কি করো, সি1টাকে কনস্ট্যান্ট রেখে ডিডিএক্সটা এফ1 এর উপরে করো, প্লাস সি2টাকে কনস্ট্যান্ট রেখে ডিডিএক্সটা এফ2 এর উপরে করো। তাই ডিডিএক্সটা দেখো এই ধরনের প্রপার্টিটা হোল্ড করলো, যে একটা অপারেটর সি1 এফ1 প্লাস সি2 এফ2 এর উপরে কাজ করে, কিন্তু সি1 এইচ এফ1 প্লাস সি2 এইচ এফ2 এটা দেয়, তখন সেই ধরনের অপারেটরকে লিনিয়ার অপারেটর বলে। এবং হ্যামিল্টনিয়ান অপারেটর সেটা সত্যিই করে, সেখানে হ্যামিল্টনিয়ান নিজের লিনিয়ার অপারেটর। মানে লিনিয়ার অপারেটর নিয়ে মূল ডিসকাশনটা আমাদের পস্টুলেট টুতে হবে। এখানে কিন্তু শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে বলতে হচ্ছে, সেটাকে বোঝার জন্য যে যে টার্মগুলো না বললি না সেটা আমরা সেখানে বলেছি। ঠিক আছে, হলো? আর কিছু আর কিছু অসুবিধা আছে? কি আর কিছু প্রবলেম আছে বলো, বাকিরা বলো। কি রে, কিছু প্রবলেম আছে? অঙ্কন আছিস? অঙ্কন নেয় না, অঙ্কনের অসুবিধা নেই, কে বলছে? হুম, কিছু অসুবিধা আছে যা বললাম? চলো, আর এবারে এই যে ওয়েভ ফাংশনের কতগুলো বৈশিষ্ট্য আমাদের একটু বলতে হবে। প্রথম যে বৈশিষ্ট্য সেটা বলে যে সাই ইজ ইন জেনারেল কমপ্লেক্স। আচ্ছা, সাইটাকে ইন জেনারেল কমপ্লেক্স কারে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, প্রথমে এইটুকু জিনিস দেখো যে বলা হচ্ছে ইফ সাই ওয়ান অ্যান্ড সাই টু are two solutions of linear are two solutions of time independent Schrodinger equation having same energy E, then their arbitrary linear combination psi যেটা c1 psi1 plus c2 psi2 is also a solution of time independent Schrodinger equation with the same energy E। এইটা একটু ভালো করে বোঝো। বলা হচ্ছে কি যে psi1 psi2 যদি Schrodinger ইকুয়েশনের সলিউশন হয় উইথ এনার্জি E, তার মানে দেখো এই psi1 equal to E psi1, এই psi2 equal to E psi2। তার মানে বোঝা গেল সাই1 সেটা শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন, সাই2 শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন, দুজনের এনার্জি এক্স্যাক্টলি একই। আর এবারে সাই1 সাই2 একটা আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন নিয়েছি। সেই লিনিয়ার কম্বিনেশনটা এরকম সি1 সাই1 প্লাস সি2 সাই2। ঠিক আছে, মানে তুমি বেসিক্যালি যেটা করছো সেটা হচ্ছে যে এই ধরো এইচটা সাই এর উপরে কাজ করলো, যেখানে সাইটা হচ্ছে তোমার সি1 সাই1 প্লাস সি2 সাই2। এবারে সি1 সি2 যা খুশি নিলে সেটাকে বলা হবে আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন। আর এবারে হ্যামিল্টনিয়ান অপারেটর যেহেতু লিনিয়ার অপারেটর, তুমি কি করতে পারতো, এই সি1 সাই1 প্লাস সি2 সাই2 উপরে কাজ করা মানে এই যে উপরেই দেখিয়েছি, তাহলে কি হবে সি1 ই সাই1, মানে এটা এটা হচ্ছে সরি সি1 এই সাই1 প্লাস সি2 এই সাই2 হলো। এবারে এই সাই1টা কত, ই সাই1, এই সাই2 কত, ই সাই2, বসিয়ে দিলে এবার ইটাকে কমন নিয়ে নাও, সি1 সাই1 প্লাস সি2 সাই2 হলো, অর্থাৎ তুমি কি পেলে, ই সাই পেলে। আচ্ছা, এটা কেন লিখতে পেরেছো এটা বলে নি, অ্যাজ এইচ ইজ এ লিনিয়ার অপারেটর।
তো দেখো এইচটা সাই এর উপরে কাজ করেছে ই সাই দিয়ে দিল, তার মানে কি দাঁড়াচ্ছে, যেটা দাঁড়াচ্ছে হচ্ছে যে সাই যেটা C1 সাই1 প্লাস C2 সাই2 ইজ অলসো এ সলিউশন অফ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, যেটা দাঁড়াচ্ছে যদি সাই1 সাই2 তোমার সলিউশন হয় তাহলে তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন একটা সলিউশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে তাহলে তুমি দেখো, তুমি তো দুটো ফাংশনস আছে তাদের তো ইনফাইনাইট পসিবল লিনিয়ার কম্বিনেশন নিতে পারো, কারণ আমার তো সাই1 এবং সাই2 যদি শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশনস হয় তাহলে C1 সাই1 প্লাস C2 সাই2 সেটাও সলিউশন। এবার C1 C2 তে যা খুশি নিতে পারো, তার মানে বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, তুমি তো ইনফাইনাইট পসিবল ওয়েভ ফাংশন পেয়ে যাচ্ছ। এবার ইনফাইনাইট পসিবল যদি ওয়েভ ফাংশন পেয়ে যাও তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যে তুমি ইনফাইনাইট ডিজেনারেসি পেয়ে যাচ্ছ, ইনফাইনাইট ফোল্ড ডিজেনারেসি পেয়ে যাচ্ছ। এখানে কি বলা হচ্ছে, এই সাই1 ইকুয়াল টু ই সাই1, এই সাই2 ইকুয়াল টু ই সাই2, মানে সাই1 সাই2 দুটো ডিফারেন্ট ফাংশন, তাদের এনার্জিটা একই, মানে তারা ডিজেনারেট ফাংশন। এবারে তুমি দেখো এই C1 সাই1 প্লাস C2 সাই2 যখন করছো সেটা আবার C1 সাই1 প্লাস C2 সাই2, তার মানে C1 সাই1 প্লাস C2 সাই2 সেটা শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন উইথ দ্য সেম এনার্জি। আর এবারে এইখানে C1 C2 কিন্তু যা খুশি হতে পারে, সেখানে তুমি ইনফাইনাইট পসিবল ওয়েভ ফাংশন তৈরি করতে পারো বাই টেকিং দ্য লিনিয়ার কম্বিনেশন, তাদের এনার্জিটা একই থাকে, তার মানে তুমি সবসময় ইনফাইনাইট ফোল্ড ডিজেনারেসি পেয়ে যাবে। এবারে তা তো হয় না, একটা স্টেট কি ইনফাইনাইট ফোল্ড ডিজেনারেট হয়? তা তো হয় না। তার মানে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই যে তুমি সাইটাকে তৈরি করলে C1 সাই1 প্লাস C2 সাই2 অর্থাৎ লিনিয়ার কম্বিনেশন নিয়ে তৈরি করলে, তাহলে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন তৈরি হলো। হ্যাঁ, লিনিয়ারলি এই যে C1 সাই1 প্লাস C2 সাই2 এটা তৈরি করেছে সাই1 সাই2 লিনিয়ার কম্বিনেশন নিয়ে, তাহলে এটা হলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন। আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট রিপ্রেজেন্ট করে না, শুধুমাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনগুলি সেপারেট স্টেট রিপ্রেজেন্ট করে। সেই কারণে তোমাকে আমি অনেক ফাংশন বলে দিলাম, ধরো একটা সাইন এক্স, একটা 5 সাইন এক্স, একটা 10 সাইন এক্স ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট রিপ্রেজেন্ট করবে না, শুধুমাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন যারা তারাই হচ্ছে তোমার সেপারেট স্টেট রিপ্রেজেন্ট করবে। তাহলে তাহলে কি বোঝা গেল এখানে? এই যে এখানে যেটা বললাম যে তোমার দেখো এখানে, আচ্ছা এটা পরে আসছি। আচ্ছা যাক, ঠিক আছে, এখানে আগে ওইটা এটা বললাম যে তোমার শুধুমাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনসগুলি তোমাকে কনসিডার করতে হয়। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনসগুলি শুধুমাত্র ডিফারেন্ট স্টেপ বা ডিস্টিংক্ট স্টেট রিপ্রেজেন্ট করবে। এবারে তুমি জাস্ট ওই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন যদি নিয়ে নাও, মানে দুটো ফাংশন ছিল সাই1 সাই2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সুইটেবল লিনিয়ার কম্বিনেশন C1 সাই1 প্লাস C2 সাই2 নিলে, তাহলে নতুন যে সাইটা তৈরি হলো সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন চলে, সেই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনসটা তোমার ডিফারেন্ট স্টেট রিপ্রেজেন্ট করবে না, তারা বেসিক্যালি সেম স্টেটই রিপ্রেজেন্ট করবে। এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মাথায় রাখা, যে অন এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন রিপ্রেজেন্ট ডিফারেন্ট স্টেটস বা ডিস্টিংক্ট স্টেটস। আচ্ছা, আর এবারে দেখো যেটা ইম্পর্টেন্ট, যে ধরো সাই1 সাই2 রিয়েল, যদি সাই1 সাই2 রিয়েল হয় তাহলে সাই যেটা C1 সাই1 প্লাস C2 সাই2, যেখানে C1 and C2 আর টু আরবিট্রারি কনস্ট্যান্ট, সেটাও তো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করে সেটাও একটা ওয়েভ ফাংশন। তাহলে ওয়েভ ফাংশন কাকে বলে? যে ফাংশনগুলো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনকে বা শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে তাই তো ওয়েভ ফাংশন। তাহলে যদি সাই1 সাই2 তার মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে আমি তো দেখলাম কি C1 সাই1 প্লাস C2 সাই2 এই যে আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশনটা, সেটা শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তার মানে এই C1 সাই1 প্লাস C2 সাই2 যেটাকে আমি সাই বলছি, সেটাও একটা সলিউশন বা সেটাও একটা ওয়েভ ফাংশন। আর এবারে কথা হচ্ছে, আমি ধরো এই সাই1 সাই2 তাদেরকে রিয়েলি হতে হবে বা ওয়েভ ফাংশনটাকে রিয়েলি হতে হবে, এর কোনো বাধ্যবাধকতা আছে কিনা? দেখো, তুমি ঠিক আছে মনে মনে ভেবে নিলে সাই1 সাই2 রিয়েল, মানে অ্যাজ ইফ রিয়েল হলে আবার সব দেখতে শুনতে ভালো লাগে বলে বা হ্যান্ডেল করতে সুবিধা হয় বলে, ভিজুয়ালাইজ করতে সুবিধা হয় বলে, আমি ধরো পর্দা তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে সাই1 সাই2 তারা রিয়েল। তো সাই যেটা তৈরি করেছি C1 সাই1 প্লাস C2 সাই2, সেই সাইটাও তো শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তাহলে সেটাও একটা ওয়েভ ফাংশন হতে পারে। এবার আমি C1টাকে ধরো 1 ধরলাম, C2কে আমি I ধরলাম, I যেখানে √(-1), তাহলে C1 যদি 1 আর C2 যদি I হয় তাহলে সাইটা কত হলো? সাই1 প্লাস I সাই2। দেখো সাই1 কে রিয়েল বলেছিলাম, সাই2 কে রিয়েল বলেছিলাম, তো সাই যেটা সাই1 প্লাস I সাই2 হলো সেটা তো কমপ্লেক্স হয়ে গেল। সেটা যদি কমপ্লেক্স হয়ে গেল তার মানে কি দাঁড়াচ্ছে, যে ওয়েভ ফাংশন গুলো ইজ ইন জেনারেল কমপ্লেক্স, তাই না?
তাহলে কথা ওয়েভ ফাংশনগুলো তোমার ইনজেনারেট কমপ্লেক্স হবে। তো এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এখান থেকে দুটো জিনিস আমি বোঝানোর চেষ্টা করলাম। এক হচ্ছে একমাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনগুলোই বেসিক্যালি ডিফারেন্ট স্টেট রিপ্রেজেন্ট করে, লিনিয়ার ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, মানে ধরো তুমি যদি এইখানে এই C1 ψ1 প্লাস C2 ψ2 নিচ্ছ, C1 C2 যা খুশি ভ্যালু ট্যালু নিয়ে তুমি অনেকগুলো পসিবল ফাংশন তৈরি করতে পারছো, তারা কিন্তু প্রত্যেকে একই স্টেট রিপ্রেজেন্ট করবে, তারা কিন্তু ডিফারেন্ট স্টেট রিপ্রেজেন্ট করবে না। এটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ডলি যেটা হচ্ছে যে ওয়েভ ফাংশনটা ইন জেনারেল কমপ্লেক্স। মানে মধ্য কথা হচ্ছে যে তুমি যদি দাবি করো যে ওয়েভ ফাংশনগুলো রিয়েল হবে, ψ1 ψ2 ধরো রিয়েল হবে, তুমি দেখতে পেলে যে ψ1 ψ2 কিন্তু শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করে, C1 ψ1 প্লাস C2 ψ2 সেটাও শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, কিন্তু C1 C2 যা খুশি ভ্যালু তুমি নিতে পারো। যা খুশি ভ্যালু মানে হচ্ছে তুমি চাইতে পারো C1 C2 দুটোকেই তুমি রিয়েল ভাবতে পারো, তাহলে ফাংশনটা রিয়েল পাবে। C1 C2 দুটোকেই তুমি ইমাজিনারি ধরো, তাহলে ওয়েভ ফাংশনটা ইমাজিনারি পাবে। C1টাকে তুমি রিয়েল ধরো, C2 কে তুমি আই ধরো, তাহলে দেখো সাইটা হচ্ছে I1 প্লাস I ψ2, যেখানে ψ1 ψ2 আমি রিয়েল ধরে নিয়েছিলাম, তাহলে সাইটা কমপ্লেক্স হয়ে গেল। সেই জন্য কি দাঁড়াচ্ছে না, ওয়েভ ফাংশনস আর ইন জেনারেল কমপ্লেক্স। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, যে ওয়েভ ফাংশনস আর ইন জেনারেল কমপ্লেক্স। তাহলে এইটা কনভিন্স কিনা আগে দেখা, যে ওয়েভ ফাংশনস গুলো ইন জেনারেল কমপ্লেক্স হয়, তারা রিয়েল হতে হবে। এটা রিয়েল হলে হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু রিয়েল হতেই হবে এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এটা হচ্ছে মোদ্দা কথা। তাহলে এখান থেকে দুটো জিনিস আমি বোঝানোর চেষ্টা করলাম। একটা হচ্ছে যে ওয়েভ ফাংশনগুলো ইন জেনারেল কমপ্লেক্স, আর দু নম্বর হচ্ছে যে অনলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনগুলি ডিস্টিংক্ট স্টেট রিপ্রেজেন্ট করবে। কেন আবার বলছি, যে ψ1 ψ2 ধরো ডিজেনারেট ফাংশন, এবারে তো কোনো একটা পার্টিকুলার সিস্টেমে একটা ফাইনাইট ফল ডিজেনারেসি থাকে। তো এবারে যদি তুমি ধরে নাও যে ψ1 ψ2 তার যে কোনো লিনিয়ার কম্বিনেশন ওই শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে উইথ দ্য সেম এনার্জি, তার মানে কি, এবারে C1 C2 C1 C2 যদি যা খুশি ভ্যালু হতে পারে, কারণ ψ1 ψ2 আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন মানে হচ্ছে তোমার বেসিক্যালি ইনফাইনাইট পসিবল তুমি ফাংশন তৈরি করে ফেলতে পারছো, প্রত্যেকের এনার্জি একই হচ্ছে। তা প্রত্যেকের এনার্জি যদি একই হয়, তাহলে কি হচ্ছে, তুমি ইনফাইনাইট ফোল্ড ডিজেনারেসি পেয়ে যাচ্ছ। কিন্তু বাস্তবে কি ইনফাইনাইট ফোল্ড ডিজেনারেসি হয়? হ্যাঁ, তোমার তো ফাইনাইট ফোল্ড, ধরো পি অরবিটাল গুলো 3 ফোল্ড ডিজেনারেট, ডি অরবিটাল তো তোমার 5 ফোল্ড ডিজেনারেট। এবার তিনটে পি অরবিটালের ইনফাইনাইট পসিবল লিনিয়ার কম্বিনেশন তুমি নিচ্ছ। ইনফাইনাইট পসিবল লিনিয়ার কম্বিনেশন নিয়ে তাহলে কি ইনফাইনাইট পসিবল ডিজেনারেট স্টেট তুমি কাদৌ তৈরি করতে পারবে? তার মানে কি, যে নতুন যেগুলো তুমি নিলে সেগুলো যেহেতু ডিপেন্ডেন্ট ফাংশন, সেগুলো কিন্তু তার ডিফারেন্ট স্টেট বা ডিস্টিংক্ট স্টেট রিপ্রেজেন্ট করবে না, তারা সেম স্টেটই রিপ্রেজেন্ট করবে। তাহলে এই দুটো রেজাল্ট খুব ইম্পর্টেন্ট, যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনগুলোই শুধুমাত্র ডিফারেন্ট স্টেট রিপ্রেজেন্ট করে, লিনিয়ার ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট রিপ্রেজেন্ট করে। আর দু নম্বর হচ্ছে ওয়েভ ফাংশনগুলো ইন জেনারেল কমপ্লেক্স। তো এই জায়গাটা পরিষ্কার হয়েছে? কোনো অসুবিধা আছে? তাহলে এই যে দুটো বক্তব্য বলার চেষ্টা করলাম, এই দুটো বক্তব্য বুঝতে পেরেছো? বুঝেছো? চলো বলো। না, স্পন্টিনিয়াসলি বলো, যদি বুঝতে না পারো বলো, আমি তাহলে আবার অন্যরকম ভাবে বোঝাবো। হ্যাঁ, মানে সত্যি বুঝেছো তো? কি ঠিক আছে, বুঝেছো? কিরে, বাকিরা কি করলো, ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ, না না, আমার তো এইটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, C1 C2 আমি যা খুশি ধরতে পারি। মানে এই যে এইখানে যখন প্রমাণটাকে করেছি, C1 C2 কোনো ভ্যালু কি আমি ধরিনি তো? কি ধরেছি কি আদু? এই যে ψ1 সেইগুলি তো আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন। তা C1 C2 আমি যা খুশি ধরতে পারি। তার মানে কি, উইদাউট লস অফ এনি জেনারেলিটি তুমি তুমি C1 C2 দুজনকে তুমি রিয়েল ধরো, তাহলে ঠিক আছে, রিয়েল ফাংশন পাবে। C1 C2 কে একজনকে রিয়েল ধরো, একজনকে আই ধরো, তাহলে তুমি কমপ্লেক্স পাবে। C1 C2 দুজনকেই তুমি আই আর আই ধরো, হ্যাঁ, তাহলে তুমি পিওরলি ইমাজিনারি পাবে। তাহলে যেহেতু C1 C2 আরবিট্রারি কনস্ট্যান্ট, সেখানে আমি যা খুশি ধরতে পারি। ঠিক আছে, যা খুশি ধরতে পারি মানে হচ্ছে ওয়েভ ফাংশন যা খুশি হতে পারে। তাহলে ওয়েভ ফাংশন যদি যা খুশি হতে পারে, তাকেই তো কমপ্লেক্স বলে। তাহলে কমপ্লেক্সের মধ্যেই তো রিয়েল লুকিয়ে আছে, কমপ্লেক্সের মধ্যেই তো ইমাজিনারি লুকিয়ে আছে।
তাহলে যদি এরকম হয় জেড ইকুয়াল টু এ প্লাস আই বি হয়, তাহলে বিটা জিরো হলে রিয়েল হয়ে গেল, এটা জিরো হলে পিওরলি ইমাজিনারি হয়ে গেল, আর এ প্লাস আইবি টাইপের থাকলে সেটা কমপ্লেক্স হয়ে গেল, এখানে একটা ইন জেনারেল কমপ্লেক্স। এটা ঠিক আছে, পরিষ্কার এই জায়গাটা ঠিক আছে, মানা ঠিক আছে এটা? তাহলে আওয়াজ করিস না কেন যে যখন জিজ্ঞেস করছি বারবার করে? আচ্ছা, এবারে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস দেখো, সেটা হচ্ছে কিন্তু সাইটা যেহেতু ইন জেনারেল কমপ্লেক্স, ইট ক্যানট রিপ্রেজেন্ট এনি মেজারেবল কোয়ান্টিটি। মানে মেজারেবল কোয়ান্টিটি যেটা তুমি অবজার্ভ করো বা মেজার করো সেটা সবসময় রিয়েল হতে হয়। এবারে ওয়েভ ফাংশনটাকে তো ইন জেনারেল কমপ্লেক্স বলা হলো, সেই জন্য ওয়েভ ফাংশনটা তোমার কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিরেক্টলি রিপ্রেজেন্ট করবে এটা হতে পারে না। সে ওয়েভ ফাংশন একা সে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি বা মেজারেবল কোয়ান্টিটির সঙ্গে তাকে তুমি অ্যাসোসিয়েট করতে পারবে না। কিন্তু যদি সাই স্টার সাই বা সাই মডিউলাসের স্কোয়ার করো, তাহলে জেড যদি এ প্লাস আইবি হয়, মানে একটা নাম্বার যদি কমপ্লেক্স হয় তাহলে তার কমপ্লেক্স কনজুগেট হচ্ছে এ মাইনাস আইবি, তাহলে জেড স্টার জেড করলে বা জেড মডিউলাসেস করলে কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, সেটা দেখো একটা নন নেগেটিভ রিয়েল কোয়ান্টিটি হয়। তাহলে সাই যদিও কমপ্লেক্স, কিন্তু সাই স্টার সাই বা সাই মডিউলাসের স্কোয়ার করে এটা গেটার ইকুয়াল টু জিরো, এটা একটা নন নেগেটিভ রিয়েল কোয়ান্টিটি, রিয়েল হবে এবং নন নেগেটিভ হবে। তাহলে তার মানে এর কিন্তু একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকতে পারে। সাই একা তার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই, সে একটা কমপ্লেক্স বলে, কিন্তু সাই স্টার সাই বা সাই মডিউলাস স্কোয়ার সেটা নন নেগেটিভ রিয়েল কোয়ান্টিটি, তার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকতে পারে। তার অ্যাকচুয়ালি ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি সেটা প্রচুর টালমাটাল করে আলটিমেটলি যেটা বিজ্ঞানী ম্যাক্স বর্ন বললেন, তিনি বললেন যে সাই স্টার বা সাই মডিউলাস স্কোয়ার রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি ডেন্সিটি। সাই স্টার স্কোয়ার বা সাই মডিউলাস স্কোয়ার রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি ডেন্সিটি। এটাকে বলা হচ্ছে বর্নস probabilistic or statistical interpretation of wave function. The psi star psi by psi modulus square represents the probability density. This is a very very important result. The psi in general complex বলে psi একা সে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারবে না, তো psi এর সঙ্গে তার কমপ্লেক্স কোয়ান্টিটি psi স্টার গুণ করে দিলে সেটা একটা নন নেগেটিভ রিয়েল কোয়ান্টিটি বেরোচ্ছে, সেইটা অ্যাকচুয়ালি তোমার প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করছে। দিস ইজ দ্য বর্নস প্রবাবিলিস্টিক অর স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। তাহলে এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট, বর্নস প্রবাবিলিস্টিক ও স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। এটা তুমি এইরকম করে ভাবো, তাহলে কোন একটা সিস্টেম যদি ওয়ান পার্টিকেল ওয়ান ডাইমেনশনে হয়, তাহলে সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স যদি এইভাবে লেখো, তাহলে এটা রিপ্রেজেন্ট করবে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। এবার যদি ডিএক্স থেকে ওয়ান করে দাও তাহলে সেটা প্রবাবিলিটি ডেন্সিটি হয়ে গেল, সেটা হচ্ছে সাই স্টার এক্স সাই এক্স, সেটা হচ্ছে সাই এক্স মডিউলাস স্কোয়ার। তাহলে বোঝা গেল যে সাই স্টার সাই বা সাই মডিউলাস স্কোয়ার সেটা বেসিক্যালি তোমার প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে একটা এই পস্টুলেটের মধ্যেই থাকে, যেটা অ্যাকচুয়ালি বর্নস প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। তাহলে এই ইনফরমেশনটা ভীষণ জরুরি আর কি। হ্যাঁ, সাই মডিউলাস এটা হচ্ছে তার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন, যে সাই একা সেটা ফিজিক্যাল কোনো কোয়ান্টিটির সাথে তুমি অ্যাসোসিয়েট করতে পারবে, কিন্তু সাই স্টার সাই বা সাই মডিউলাস স্কোয়ার সেটা প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট। আচ্ছা, এবারে দেখো, এবার একটু ফিরে আসে যে সাই যে সলিউশন অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই তো? এরকম দেখতে তো মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কয়ার প্লাস ভিএক্স ইন্টু সাই এক্স ইকুয়াল ই সাই এক্স। আচ্ছা, তাহলে এই যে লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটাকে সলভ করলে তো ওয়েভ ফাংশন পাওয়া যাবে। আচ্ছা, যখন তুমি সলভ পরপর করে করতে চাইবে তোমাকে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এই ইকুয়েশনের মধ্যে ডি2 সাই এক্স ডিএক্স স্কয়ার এই সেকেন্ড ডেরিভেটিভটা আছে। তো সেকেন্ড ডেরিভেটিভটা কখন থাকবে? যখন সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করবে। আচ্ছা, সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট কখন করে? যদি ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হয়। ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হলে তবেই সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে। আচ্ছা, এবারে ফার্স্ট ডেরিভেটিভ কখন কন্টিনিউয়াস হবে? বা ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হওয়া তো পরের কথা, ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট যখন কখন করবে? যদি ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস হয়। তাহলে দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, যে যেহেতু শ্রোডিঞ্জার ইকুয়েশন হচ্ছে লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং ওয়েভ ফাংশন হচ্ছে তার সলিউশন, তাহলে এখানে সেকেন্ড ডেরিভেটিভ ইনভলভ আছে, মানে সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে, সেখানে ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হতে হবে, আর ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করতে গেলে হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে সাই এক্স এবং ডি সাই ডিএক্স তারা অবশ্যই কন্টিনিউয়াস হবে।
আর তার সঙ্গে আমি বলেছি কি সাই এক্স মডিউলাস স্কোয়ার রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি ডেন্সিটি। আজ এবারে প্রবাবিলিটি ডেন্সিটি অবশ্যই একটা ফাইনাইট এবং সিঙ্গেল ভ্যালুড কোয়ান্টিটি হবে, মানে কোন একটা পার্টিকুলার পয়েন্টে প্রবাবিলিটি ডেন্সিটি তার একটা মানে ফাইনাইট ভ্যালু থাকবে, সেটা কখন ইনফিনিটি হয়ে যেতে পারবে না, এবং সেটা একটাই ভ্যালু থাকবে কোন একটা পার্টিকুলার পয়েন্টে। এইটা আমার ইন্ডিকেট করছে কি যে ওয়েভ ফাংশনের মডিউলাসে স্কোয়ার করে কিন্তু প্রবাবিলিটি ডেন্সিটি পাচ্ছ, যেটা ফাইনাইট এবং সিঙ্গেল ভ্যালু হতে গেলে সাই এক্স ইটসেলফ মাস্ট বি ফাইনাইট অ্যান্ড সিঙ্গেল ভ্যালু। তাহলে দেখো এই ওয়েভ ফাংশন ফাইনাইট অ্যান্ড সিঙ্গেল ভ্যালু, তার মানে কি হলো দেখো, তাহলে ওয়েভ ফাংশন সেটা শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন, আর ওয়েভ ফাংশনের যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন যেটা ব্রনস প্রবাবিলিস্টিক ও স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন যেটা বললাম, সেইখান থেকে তো চারটে ক্রাইটেরিয়া বেরিয়ে এলো। সাইটা ফাইনাইট হতে হচ্ছে, সাইটা সিঙ্গেল ভ্যালু হতে হচ্ছে, সাইটা কন্টিনিউয়াস হতে হচ্ছে, তার ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হতে হচ্ছে। তার মানে কোন একটা ফাংশন কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হতে গেলে তাকে চারটে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে। উইথ দ্য গিভেন ডোমেইন সাই মাস্ট বি ফাইনাইট, সাই মাস্ট বি সিঙ্গেল ভ্যালু, সাই মাস্ট বি কন্টিনিউয়াস, ডি সাই দিয়ে মাস্ট বি কন্টিনিউয়াস। তাহলে দেখো, তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন, উইদিন দ্য গিভেন ডোমেইন সাই মাস্ট বি ফাইনাইট, সাই মাস্ট বি সিঙ্গেল ভ্যালু, সাই মাস্ট বি কন্টিনিউয়াস, ডি সাই দিয়ে মাস্ট বি কন্টিনিউয়াস। তাহলে আমাদের পস্টুলেট ওয়ানের দেখো প্রথম যে পার্টটা ছিল যে state of a quantum mechanical system is represented by a function psi, which is called the wave function or state function. Within the given domain, psi is finite, single value continuous with its continuous first derivative. Psi has an important property that psi modulus square represents the probability density. তো এই প্রথম পার্টটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝে গেলাম। তো দেখো এই যা বলেছি এখন পর্যন্ত বেশ কতগুলো ইম্পর্টেন্ট কথা বলেছি, সেই ইম্পর্টেন্ট কথাগুলো হ্যাঁ তুমি মানে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া থেকে শেষ হলো। হ্যাঁ দেখো এই পর্যন্ত প্রপারলি জিনিসটা তুমি বুঝতে পেরেছো কিনা, কোথাও কোনো অসুবিধা আছে নাকি? ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবারে দেখো তুমি কতগুলো এক্সাম্পল একটুখানি দেখে নিতে চাইছি। মানে আমি এখানে এটা আর কিছু, এটা এটা হচ্ছে মানে আমি মানে একটা গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনটা একটুখানি দেখতে চাই। আচ্ছা যদি রিয়েল ফাংশনস হয়, হ্যাঁ এটা হচ্ছে ফর রিয়েল ফাংশন, যদি ফাংশনগুলো রিয়েল হয় তারই কেবলমাত্র গ্রাফ আঁকা যায়, এটা মাথায় রাখবে। যদি কমপ্লেক্স ফাংশনে কিন্তু গ্রাফ আঁকা যায় না, শুধুমাত্র রিয়েল ফাংশনের গ্রাফ আঁকা যায়। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে সাইটা ফাইনাইট বা সাইটা সিঙ্গেল ভ্যালুর বা সাইটা কন্টিনিউয়াস তুমি কি করে বুঝবে? তাহলে তুমি যদি একটা প্লট আঁকো, তাহলে ধরো আমি ওয়ান ডাইমেনশনে বলছি, প্লট সাইজ অ্যাজ এ ফাংশন অফ এক্স এক্স, then from the plot it is easy to see whether the function is finite or not. আচ্ছা এটা কি করে, প্রথমে এইটা দেখি, এটা কি করে দেখো। তুমি যদি একটা ছবি আঁকো, ধরো একটা ছবি আঁকলে এদিকে এক্সপ্লট করছো, এদিকে তো সাই এক্সপ্লট করছো, তো একটা ফাংশন হচ্ছে তোমার লেসে এরকম দেখতে হয়ে গেল, যা সিম্পলি আমি বলছিলাম। তো এরকম একটা ফাংশন হয়ে গেল। হ্যাঁ তারপরে ধরো মানে এই ফাংশনটা হচ্ছে, তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে যদি এক্স এর ডোমেইনটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির দিকে তুমি যাও, তাহলে এক্সটা বেশ বাড়লে এটা দেখো প্লাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, বা এক্সটা যখন কমাচ্ছে এটা মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে কোনো একটা এক্স এটা ইনফাইনাইট হয়ে যেতে চাইছে। এটা কিসের ছবি তুমি ভুলে যাও, ধরো তোমার কাছে ছবিটা জাস্ট দেওয়া আছে, সেটা ছবিটা যদি দেওয়া থাকে তাহলে সেই ছবি তোমায় বলে দিচ্ছে দেখো এক্স যখন বাড়ছে দেখো জিনিসটা আস্তে 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 বেড়ে 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 ইনফিনিটির দিকে
ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, বা এটা কমতে 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 এটা মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, কিন্তু ফাংশনটা অবশ্যই ফাইনাইট হতে হবে। তার মানে ছবি তোমায় বলে দিচ্ছে যে যদি কোনো একটা প্লটে এরকম করে হঠাৎ করে ডাইভার্জ করে যায় সেটা আর কি, হ্যাঁ, সেটা তোমার ওই অ্যাকসেপ্টেবল হতে পারবে না। তো ছবি থেকে তুমি বুঝতে পারবে যে এটা ফাইনাইট টু ফাইনাইট নয়, আর হয়তো দ্য ফাংশন ইজ ফাইনাইট টু ফাইনাইট, ছবি দেখে তুমি বুঝতে পারবে আর কি। যেটা দাঁড়াচ্ছে হচ্ছে ইফ ইট ইজ নট ফাইনাইট, it is not finite, it must diverge at some points, কিছু পয়েন্টে সে ডাইভার্জ করে যাবে, অর্থাৎ তার ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি হয়ে যাওয়ার চেষ্টা করবে এটা। আর এবার সিঙ্গেল ভ্যালুড টেস্ট চেকটা কিন্তু খুব ইজি। তুমি এটাও বুঝতে পারবে ওয়েদার ফ্রম দ্য প্লট থেকে, ওয়েদার দ্য ফাংশন ইজ সিঙ্গেল ভ্যালুড অর নট। তুমি কি করে বুঝতে পারবে? ধরো তুমি একটা ছবি আঁকলে, তো এই একটা ছবি এঁকেছো, ধরো এদিকে সাই এক্স প্লট করা হচ্ছে, এদিকে ধরো তোমার এক্স প্লট করা হচ্ছে। আর একটা ছবি ধরো তুমি তো এই একটা ছবি আঁকলে ধরো, আচ্ছা এবারে সিঙ্গেল ভ্যালুর মানে কি না, এক্স এর একটা ভ্যালুতে সাই এক্স এর কেবলমাত্র একটাই ভ্যালু থাকবে। মানে সিঙ্গেল ভ্যালুর মানে হচ্ছে যে ফরে পার্টিকুলার এক্স সাই এক্স হ্যাজ one and only one value. X has one and only one value. তাহলে এইখানে যে কোনো একটা এক্স নাও, যে কোনো একটা এক্স তুমি একটা ভার্টিক্যাল লাইন টানো, যে কোনো একটা এক্স নাও, সেই এক্স তুমি একটা ভার্টিক্যাল লাইন টানো, বা যে কোনো একটা এক্স নাও সেখানে একটা ভার্টিক্যাল লাইন টানো, বা যে কোনো একটা এক্স নাও সেখানে একটা ভার্টিক্যাল লাইন টানো, বা যে কোনো একটা এক্স নাও সেখানে একটা ভার্টিক্যাল লাইন টানো। দেখো তাহলে যে কোনো একটা এক্সে একটা ভার্টিক্যাল লাইন টানলে সেটা কবার কাট করছে? একবার কাট করছে। তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার সিঙ্গেল ভ্যালু, মানে একবার কাট করছে। আর এইখানে যখন তুমি করছো, দেখো তুমি একটা ভার্টিক্যাল লাইন টানো, ধরো এই একটা ভার্টিক্যাল লাইন ধরো আমি টানলাম, এই যে ভার্টিক্যাল লাইনটা ধরো টানছি, কি দেখতে পাচ্ছ? এটা দেখো একাধিকবার এখানে কাট করেছে, এখানে কাট করেছে, এখানে কাট করেছে, এখানে কাট করেছে, এখানে কাট, একাধিকবার কাট করেছে। তো এটা হয়ে গেল তোমার মাল্টি ভ্যালু, মাল্টি ভ্যালু। তার মানে এটা সিঙ্গেল ভ্যালু চেক করার জন্য তোমাকে যেটা কি করতে হবে, যে এক্স এর একটা ভ্যালু নাও, সেটা একটা ভার্টিক্যাল লাইন টানো, দেখো সেটা কতবার কাট করছে। যদি একবার কাট করে তাহলে সেটা হচ্ছে তোমার সিঙ্গেল ভ্যালু, আর যদি একাধিকবার কাট করে তাহলে সেটা হচ্ছে মাল্টি ভ্যালু। তাহলে তুমি ছবি আঁকলে সেটা বুঝতে পেরে যাবে। আচ্ছা 3 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস কিনা দেখবে কি করে? whether the function is continuous or not, এটা দেখার জন্য তুমি যখন ছবিটাকে আঁকবে তখন কোনো ব্রেক থাকবে না। তখন যেটা হবে, উই ক্যান draw the plot of the function without any break। পুরো ব্রেক ছাড়া হচ্ছে আমি এটাকে করতে পারবো আর, হ্যাঁ, কোনো ব্রেক ছাড়া। মানে ধরো তুমি একটা ছবি আঁকলে, তো এরকম একটা, জাস্ট আমি তোমায় বলছি, ধরো এরকম একটা দুটো পয়েন্ট আমি বললাম, তবে এইখানে ছবি এটা হচ্ছে এরকম আছে, হঠাৎ করে এইখানে এটা, মানে এটা তুমি কন্টিনিউ আঁকতে পারছো না, তো এই একটা ফাংশন তুমি আঁকলে, তার মানে পরিষ্কার বুঝতে পারছো এই যে পয়েন্টগুলোতে, এই পয়েন্টগুলোতে সেটা কিন্তু তোমার, মানে তোমাকে পেন তুলতে হচ্ছে, পেন না তুলে তুমি ছবিটাকে আঁকতে পারছো না। এদিকে ধরো সাই এক্স প্লট করছো, এদিকে তুমি এক্স প্লট করছো,
এখানে দেখো পরিষ্কার, মানে আলাদা আলাদা ব্রাঞ্চ আর কি। হ্যাঁ, তাহলে এটা তোমার নট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস তার মানে বোঝা গেছে এখানে ধরো এটা এক্স ইকুয়াল টু ধরে নাও এটা প্লাস এ, ধরো এক্স ইকুয়াল টু এটা হচ্ছে মাইনাস এ, তাহলে প্লাস এ বা মাইনাস এ পয়েন্টে একটা ব্রেক আছে। আর হয় না তুমি একটা আরবিট্রারি ফাংশন আঁকছো, তোমার পেন তুলতে হচ্ছে না। হ্যাঁ, তুমি ধরো জাস্ট সিম্পলি এরকম একটা বলছো, তুমি এই ছবিটা ধরো একটা এইরকম ভাবে ধরো একটা ছবি আঁকি, তো পেন না তুলে তুমি ছবিটাকে আঁকতে পারলে, পেন না তুলে ছবিটাকে আঁকতে পারলে মানে এটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে গেল, এটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে একটা ফাংশন কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না তুমি ছবি আঁকতে পারলেই বুঝতে পারবে। কিন্তু পেন না তুলে তুমি ছবিটা আঁকতে পারো তাহলে সেটা কন্টিনিউয়াস। পেন না তুলে যদি ছবিটাকে পেন ছবিটা আঁকতে গেলে যদি পেন তুলতে হয় আর কি, তাহলে সেটা হচ্ছে তোমার আর কন্টিনিউয়াস থাকছে না। আর কি, আর হচ্ছে তোমার 4 নম্বর হচ্ছে যে whether d psi dx is continuous or not, whether d psi dx is continuous or not, সেটাও তুমি এখান থেকে চেক করতে পারো। whether d psi dx is continuous or not, মানে এটার জন্য কি করতে হবে দেখো, ধরো তোমাকে একটা এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারবে। ধরো একটা ফাংশন আমি আঁকছি, সাই এক্স ভার্সেস এক্স প্লট করা হচ্ছে, ধরো ছবিটা হচ্ছে এরকম দেখতে, এই এই তাহলে এই পার্টিকুলার কেসে দেখো যে এই জায়গাটা খোঁচা আছে, খোঁচা আছে মানে হচ্ছে ডান দিকে যে ডেরিভেটিভ বাঁ দিকে মানে ডান দিকে স্লোপ বাঁ দিকে স্লোপ হচ্ছে আলাদা, মানে যদি এরকম একটা খোঁচা থাকে, হ্যাঁ, তার মানে এই পয়েন্টে ডিসাই ডিএক্স মানে ফাংশনটা কন্টিনিউয়াস, ডিসাই ডিএক্স ইজ নট কন্টিনিউয়াস। কারণটা কি? কারণটা হচ্ছে এর ডান দিকে ডেরিভেটিভটা +1 আর বাঁ দিকে ডেরিভেটিভ -1, এটা মডেক ফাংশন আর কি। তার দেখো মানে যদি এরকম খোঁচা থাকে মানে হঠাৎ করে শার্প চেঞ্জ হলো, ধরো আরেকটা আমি ফাংশন বলছি, ধরো এটাকে এক্সপ্লট করা হচ্ছে, এটাকে সাই এক্সপ্লট করা হচ্ছে, ধরো এরকম দেখতে একটা ছবি, ধরো এরকম একটা ছবি আঁকলাম। হ্যাঁ, মানে এটা পরিষ্কার যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে পয়েন্টটা এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে তোমার একটা বেশ খোঁচা টাইপের আছে, এই জায়গাতে আর কি দেখতে পাচ্ছ যে এর ডান দিকের ডেরিভেটিভ বাঁ দিকের ডেরিভেটিভ আলাদা। এইখানে হচ্ছে তোমার ডিসাই ডিএক্স ইজ নট কন্টিনিউয়াস। ফলে তুমি যদি এরকম একটা স্মুথ ছবি আঁকতে পারতে যেখানে এরকম খোঁচা টাইপের নেই, হ্যাঁ, ধরো একটা ওই রকম না করে এরকম একটা স্মুথ ছবি হলো, এখানে সাই এক্স ভার্সেস তুমি এক্স প্লট করছো, এইখানে কিন্তু এটা কন্টিনিউয়াস, মানে ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস, মানে দুটোই হচ্ছে পেন না তুলে তুমি ছবি আঁকতে পারো, এটাও কিন্তু পেন না তুলে ছবি আঁকতে পারছো, এখানে সাইটা কিন্তু এখানে কন্টিনিউয়াস বাট ডিসাই দিয়ে ডিসকন্টিনিউয়াস, এখানেও তাই, সাইজ কন্টিনিউয়াস বাট ডিসাই ডিএক্স ইজ ডিসকন্টিনিউয়াস। কিন্তু যদি এরকমটা স্মুথ করে নাও, বা ধরো এর মতো করে এইদিকে একটা করলাম, তোমার এইরকম করে একটা স্মুথ করে নিলে, যে এই জায়গাটা স্মুথ করে নিলে, হ্যাঁ, তখন কিন্তু সেটা তোমার মানে সাই অ্যান্ড ডিসাই ডিএক্স বোথ আর কন্টিনিউয়াস। এখানে তোমার সাই, এখানে এক্সপ্লট করা হচ্ছে সাই অ্যান্ড ডিসাই ডিএক্স বোথ আর কন্টিনিউয়াস। তাহলে ছবিতে যদি ওরকম একটা শার্প চেঞ্জ থাকে, একটা খোঁচা টাইপের থাকে, তাহলে তার ফার্স্ট ডেরিভেটিভ ডিসকন্টিনিউয়াস হবে। এমনি ফাংশনটা কন্টিনিউয়াস, তো তুমি যখন ছবি আঁকবে দেবে তখন পেন তুলতে হচ্ছে কি তুলতে হচ্ছে না। এবারে ফাংশন কন্টিনিউয়াস কিন্তু তার ফার্স্ট ডেরিভেটিভ ডিসকন্টিনিউয়াস হতে পারে, যেমন এই ধরনের ছবিগুলোতে তুমি দেখতে পাবে। তার মানে যেটা ইম্পর্টেন্ট, তোমাকে যদি পরীক্ষা দেয় যে এই ফাংশন বলে দিল সেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল নয়, ধরো তোমাকে বলতে বললো, তাহলে তখন তোমাকে কিন্তু এটাকে মাথায় রাখতে হবে যে এই মানে এই 4টে পয়েন্টই তোমাকে বলতে হবে যে 4টে ক্রাইটেরিয়া স্যাটিসফাইড হচ্ছে।
তো চারটে ক্রাইটেরিয়াই যদি স্যাটিসফাইড হয় তবেই সেটা অ্যাকসেপ্টেবল, চারটের মধ্যে কোনো একটা স্যাটিসফাইড না হলেই কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে না। এটা ঠিক আছে? তার জন্য একটা সুবিধা যে তুমি প্রথমে ছবিটা এঁকে ফেলো, ছবিটা আঁকলেই তুমি ছবি দেখেই বলে দিতে পারবে যে উইদিন দ্য গিভেন ডোমেইন দ্য ফাংশন ইজ ফাইনাইট সিঙ্গেল ভ্যালু কন্টিনিউয়াস উইথ ইজ কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ, তো সেটা অ্যাকসেপ্টেবল হবে। আর যদি অ্যাকসেপ্টেবল না হয় তাহলে যে কারণে অ্যাকসেপ্টেবল নয় সেটা বললেই তোমার চলে যাবে। ঠিক আছে? তো আমি কতগুলো এক্সাম্পল বলি। ধরো এসছে, ধরো আমি বললাম যে সাই এক্স ইকাল টু, ধরে নাও সাইন এক্স, হ্যাঁ, যেখানে এক্সটা হচ্ছে তোমার ধরে নাও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এইটা। আচ্ছা, সাই এক্স ওয়ান সাইন এক্স, তার তুমি ছবি আঁকতে পারো, ঠিক আছে? তো তার যদি ছবি আঁকো, আমি জাস্ট একটুখানি তোমায় দেখাচ্ছি ছবিটা যখন আঁকবে। 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, এখানে তো তুমি জানো যে সাইন এক্স যেটা, সাইন এক্স এর ভ্যালুটা +1 থেকে -1 এর মধ্যে থাকে। আর এটা পিরিয়ডিক ফাংশন যেহেতু, ওই তুমি 0 থেকে 2 পাই আঁকলে সেটা বেসিক্যালি রিপিট করে। এটা তাহলে 0, এটা π/2, এটা পাই, এটা 3π/2, এটা ধরো 2 পাই। এটা হচ্ছে -π/2, -π, -3π/2, -2 পাই। এইরকম একটা ছবি দেখতে হয়। এরকম একটা দেখতে আমি ছবি আঁকলাম আর কি, হ্যাঁ। এবারে এই ছবিটা কন্টিনিউড হবে আর কি। তার মানে এই যে ছবি থেকে তুমি পরিষ্কার কি দেখতে পাচ্ছ যে উইদিন দ্য মানে মানে এইভাবে তুমি লিখবে, মানে পরীক্ষা যদি পরে তুমি ছবিটাকে এঁকে দেবে। ফ্রম দিস প্লট it is clear that within the given domain the function is finite single valued continuous with its continuous ফার্স্ট ডেরিভেটিভস, হ্যাঁ, ফাইনাইট সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস উইথ ইটস কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভস, এই যে এটা। তাহলে হেন্স দিস ফাংশন ইজ কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল। কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল। তাহলে তোমায় এগুলো 2 নম্বর করে দেয়, কখনো কখনো 1 নম্বরও দেয়। তাহলে এই যে প্রত্যেকটা ফাইনাইটনেস চেক করা, সিঙ্গেল ভ্যালুডনেস চেক করা, তার কন্টিনিউটি চেক করা, ফার্স্ট ডেরিভেটিভের কন্টিনিউটি চেক করা, সবগুলোকে তুমি আলাদা আলাদা করে করবে, মনে করো অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। কিন্তু নম্বর তো দেবে 1 বা 2 নম্বর। তোমার যেটা করতে হবে, এই ছবিটাকে এঁকে দিতে হবে, ছবিটাকে এঁকে দিয়ে বলবে ফ্রম দ্য প্লট ইট ইজ ক্লিয়ার দ্যাট ডট 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 করে তুমি বলে দিতে। আবার ধরো তুমি সাই এক্স সমান, তুমি জাস্ট সাইন ইনভার্স এক্স করলে, যেখানে এক্স এর ডোমেইনটা বলে দেওয়া আছে -1 থেকে +1 এর মধ্যে। আচ্ছা, এবারে দেখো এখানে যে তোমার অ্যাট এক্স ইকুয়াল টু তুমি লেসে 0 নাও, তো সাইন ইনভার্স এক্স, সাই এক্স এর ভ্যালু কি হবে? সাইন ইনভার্স 0 মানে সেটা 0 হতে পারে, +- পাই হতে পারে, +-2 পাই হতে পারে, অ্যান্ড সো অন ইত্যাদি। তার মানে কি হলো যে এক্স এর একটা ভ্যালুতে সাইন ইনভার্স এক্স এর একাধিক ভ্যালু থাকছে, সেখানে একটা ইট ইজ নট সিঙ্গেল ভ্যালু, সেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল নয়। তাহলে দিস ইজ নট সিঙ্গেল ভ্যালু, এটা সিঙ্গেল ভ্যালুড নয়, অ্যান্ড হেন্স it is not acceptable in quantum mechanics. আবার ধরো তুমি বললে সাই এক্স ইকাল টু, ধরো আমি বললাম tan x, বললাম সাই এক্স ইকাল টু tan x,
যেখানে এই মাইনাস ইনফিনিটি থেকে লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, এটা হচ্ছে তার ডোমেইনটা। এবারে দেখো অ্যাট এক্স ইকুয়াল টু পাই বাই টুতে কি হচ্ছে, মানে হচ্ছে আমি একটা ভ্যালু দেখলেই চলবে, এক্স ইকুয়াল টু পাই বাই টুতে ট্যান পাই বাই টু কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। তার মানে কি হচ্ছে, দিস ফাংশন দিস ইজ নট ফাইনাইট, এটা ফাইনাইট নয়, ফাইনাইট নয় বলে সে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল, দিস ইজ নট ফাইনাইট অ্যান্ড হেন্স it is not acceptable in quantum mechanics। তো এইরকম করে তোমাকে জাস্ট দেখাতে হবে যে কোন একটা ফাংশন কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল নয়। আচ্ছা, এইটার জন্য আমি বলবো যে আমাদের বইয়ে প্রচুর এক্সাম্পল কষা আছে উইথ প্রপার প্লট, কারণ ওইটার জন্য পুরো একটা আলাদা ক্লাস দিতে হয়, হ্যাঁ, যে প্লটগুলো কেমন করে হলো এবং তার মতো করে কোনগুলো কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল কোনগুলো কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল নয়। হ্যাঁ, আমরা পরের দিন বেশ কিছু এক্সাম্পল না হয় করার চেষ্টা করবো, আজকে আমি যে টপিকটা পড়াতে চাইছি সেটাকে শেষ করে নিই। হ্যাঁ, আর বইয়ে সব এক্সাম্পলগুলো মানে যত রকমের পসিবল এক্সাম্পল সব এক্সাম্পলস আছে। হ্যাঁ, সেটা একটুখানি তোমাদের মানে একটুখানি দেখে নিতে বলছি আর কি। হ্যাঁ, পরের দিন আমরা একটা করতে পারি যে এখান থেকে আমরা এর একটা প্রবলেম সেট তৈরি করে সেখানে কিছু প্রবলেম আমরা পরের দিন সলভ করতে পারি সার্টেনলি। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে অ্যাট দ্য সেম টাইম তুমি একটুখানি দেখতে থাকো। তাহলে দেখো, তাহলে আমি যেটা করলাম, আর আরেকটা জিনিস একটুখানি বলে নিই যে এটা একটুখানি অন্য রকম বলে ধরো তোমার সাই এক্স ইকাল টু তাহলে ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স, যেখানে এক্সটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এইটা। আচ্ছা, এই যে ফাংশনটা, এই ফাংশনটা যদি ছবি আঁকো, এখানে সাই এক্স তুমি লিখলে, এটা ধরো এটা 1 থেকে স্টার্ট, এইটা এই যে ছবিটা, এই ছবিটা ফাংশনটা ফাইনাইট সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস, কিন্তু এক্ষেত্রে হচ্ছে ডিসাই ডিএক্সটা ফার্স্ট ডেরিভেটিভটা ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, মানে এক্সটার দিকে প্লাস ইনফিনিটি যাচ্ছে, এদিকে মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে, এক্স ইকুয়াল টু জিরোতে। হ্যাঁ, ডিসাই ডিএক্সটা সেটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে, মানে ফাংশনটা কন্টিনিউ কিন্তু ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউ, কারণ এদিকে স্লোপ আলাদা, লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ আলাদা। ডিসাই ডিএক্স ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, হেন্স it is not quantum mechanically acceptable। এরকম প্রচুর ফাংশনস আমাদের নিতে হবে আর কি, সেই ফাংশনগুলো কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল নয় আমাদের বলতে হবে। সেই এক্সটেন্সিভ লিস্টটা আমি আজকে করলে আর অন্য মানে বাকি পার্টটা আমি পড়াতে পারবো না। হ্যাঁ, সেই জন্য আমি আর কিছু এক্সাম্পল এখন দিচ্ছি না, বইয়ে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, তোমরা বইয়ের সমস্ত এক্সাম্পলগুলো করে নেবে, ঠিক আছে। মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে সাইন এক্স এবং কস এক্স তারাই শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল। এক্সপোনেনশিয়াল ধরলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে অ্যাকসেপ্টেবল হয়। ই টু দি পাওয়ার মাইনাস এক্স অ্যাকসেপ্টেবল হবে শুধুমাত্র জিরো থেকে প্লাস ইনফিনিটির দিকে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার প্লাস এক্স অ্যাকসেপ্টেবল হবে জিরো থেকে মাইনাস ইনফিনিটির দিকে। হ্যাঁ, এছাড়া তোমার হাইপারবোলিক ফাংশনের মধ্যে মাত্র দুজন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হবে, লগারিদমিক ফাংশন অ্যাকসেপ্টেবল নয়, যে কোনো পাওয়ার ফাংশন অ্যাকসেপ্টেবল নয়, ইত্যাদি 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 সব কিছু দেখতে পাবে। এবারে কোন একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে যদি একটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং ফাংশন থাকে তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হতে পারে, একটা পলিনোমিয়াল ফাংশনের সঙ্গে এক্সপোনেনশিয়ালি ডিকেইং ফাংশন থাকলে অ্যাকসেপ্টেবল হতে পারে, ইত্যাদি ইত্যাদি, মানে প্রচুর এক্সাম্পলস হয় আর কি। হ্যাঁ, তোমরা একটুখানি দেখবে, যেগুলো বুঝতে পারবে না আমরা পরের দিন বলবো, এবং মানে অনেক এক্সাম্পল আমরা না হয় নেক্সট ক্লাসে করবো। তাহলে দেখো, তাহলে আমরা যতখানি পর্যন্ত ডিসকাশনসটা করলাম সেটা হচ্ছে মূলত তোমার ওয়েভ ফাংশন নিয়ে ডিসকাশন। আচ্ছা, এবারে ওয়েভ ফাংশনের অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে ডিসকাশন বেসিক্যালি। আচ্ছা, এবারে আমাকে এইখান থেকে তিনটে কনসেপ্ট বেসিক্যালি শিখতে হবে, একটা হচ্ছে নর্মালাইজেশন কনসেপ্ট, একটা হচ্ছে অর্থোগোনালিটি কনসেপ্ট, আর একটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলা। আচ্ছা, নর্মালাইজড ওয়েভ ফাংশন বলতে আমি কি বুঝছি, দেখো এই সাইজটার সাইতে প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে, এবার টোটাল প্রবাবিলিটি যদি 1 হয়ে যায়
তখন তাকে বলা হবে নর্মালাইজ ফাংশন। এ ফাংশন সাইন ইজ সেড টু বি নর্মালাইজড ইফ ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাইন স্টার সাইন ডিটা সেটা হচ্ছে 1 হচ্ছে। তো একটা ফাংশন সাইনকে তুমি নর্মালাইজ বলবে কিন্তু ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাইন স্টার সাইন ডিটা সেটা 1 হয়। আচ্ছা, এ কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশন নিড নট বি নর্মালাইজ। একটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশনকে নর্মালাইজ হতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। যেমন ধরো আমি বললাম সাইন ইজ নর্মালাইজ, এবারে সি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, সেই সাইনের সঙ্গে সি তুমি গুণ করে দিলে সাইন প্রাইম হলো, দেখো সেটাও তো সেম স্টেট রিপ্রেজেন্ট করছে। আমি বলেছিলাম লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট রিপ্রেজেন্ট করে। একটা ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে দিলে সেটা সেম স্টেট রিপ্রেজেন্ট করে। এবারে সাইন যদি নর্মালাইজ হয় তাহলে সাই প্রাইম যেটা সি ইন্টু সাইন সেটা নর্মালাইজ থাকছে না, কারণ সি তো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, সি তো তোমার 1 বা -1 নয়। তাহলে সাইনের জন্য এই ইন্টিগ্রালটা করে কিন্তু 1 বেরোয়, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে দিলে সেটা ধরো 1 না বেরোতে পারে, কিন্তু দুজনেই কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশন, দুজনেই কিন্তু তোমার সেম স্টেটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে একটা ফাংশনকে নর্মালাইজ হতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। মানে একটা ফাংশন কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হতে পারে কিন্তু নর্মালাইজ নাও হতে পারে। ঠিক আছে? এটা। এই যেমন যেটা বলছিলাম, দেখো এই সাইন হচ্ছে ই সাইন, এটা গিভেন ধরো। এবার এই সাইন প্রাইম যদি করো তাহলে এইটা সি ইন্টু সাইনের উপরে কাজ করছে, তাহলে সিটা আগে বেরিয়ে গেল, এই সাইন হলো, এই সাইন হচ্ছে তোমার ই সাইন হলো। হ্যাঁ, তার মানে এটা হয়ে যাচ্ছে ই ইন্টু সি সাইন, অর্থাৎ ই সিএন সাইন প্রাইম হয়ে যাচ্ছে। সাইন এবং সাইন প্রাইম দুজনে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে এবং তারা হচ্ছে সেম স্টেট রিপ্রেজেন্ট করছে। কিন্তু দেখো সাইন যদি নর্মালাইজ হয় সাইন প্রাইম নর্মালাইজ নয়, বা সাইন প্রাইম যদি নর্মালাইজ হয় সাইনটা নর্মাল। এই যে দেখো এই সাইন প্রাইম সাইন সেটা যে 1, অর্থাৎ সাইন যদি নর্মালাইজ তুমি ধরে নাও, সাইন প্রাইম স্টার সাইন প্রাইম এটা যদি করো তো সেটা কি বেরোচ্ছে, ইন্টিগ্রেশনটা করলে সি মডিউলাস স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা নট নেসেসারিলি 1, সাইন প্রাইম ইজ নট নেসেসারিলি নর্মালাইজ। তার মানে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশনগুলো নর্মালাইজ হতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, কিন্তু তুমি যদি নর্মালাইজ করে নাও তাহলে কিছুটা সুবিধে পাবে কি না, টোটাল প্রবাবিলিটি যখন 1 হবে তো তোমার এই বিভিন্ন রকম ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন বা ভিজুয়ালাইজেশনে কিছু সুবিধে পেতে পারে। সেখানে লোকে যেটা করে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল ফাংশন তাকে চাইলে নর্মালাইজ যদি করা সম্ভব সে করে নেয়। তাহলে লেটস সাইন ইজ এ কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল ফাংশন বাট নট নর্মালাইজ। সেখানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাইন স্টার সাইন ডিটা, এটাকে আমি আলফা বলছি। আলফাটা হচ্ছে ফাইনাইট কনস্ট্যান্ট হচ্ছে, যেটা রিয়েল এবং পজিটিভ, বাট দিস ইজ নট ইকুয়াল টু 0 অ্যান্ড নট ইকুয়াল টু ইনফিনিটি। এই কন্ডিশনটা তোমার স্যাটিসফাই করতে হবে। তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাইন স্টার সাইন ডিটা, এটা আলফা বলছি। আলফাটা হচ্ছে তোমার ফাইনাইট বাট নট ইকুয়াল টু 0, মানে ইনফিনিটি বা 0 হওয়া চলবে না। যদি এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাইড হয় তখন আমি সাইনকে বলবো এটা স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশন। আর স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশন যদি হয় তাকে তুমি নর্মালাইজ করতে পারো। তাহলে স্কোয়ার ইন্টিগ্রেবল মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাইন স্টার সাইন ডিটা, সেটা তোমার ফাইনাইট নট ইকুয়াল টু 0 হতে হবে। আর স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশন তুমি তাকে নর্মালাইজ করে নিতে পারো। আচ্ছা, কি করে করছি দেখো, তুমি কি করলে এই আলফাটাকে রুট আলফা করে নিচে দুবার ভাগ করে দিলে, তা ডান দিকটা 1 হয়ে গেল। আচ্ছা, এবারে সাইন বাই রুট ওভার অফ আলফা সে যদি সাইন প্রাইম বলো, তাহলে সাইন বাই রুট ওভার অফ আলফা স্টারটা হয়ে যাচ্ছে সাইন প্রাইম স্টার। তাহলে কি হলো, দেখো সাইন প্রাইম যেটা হলো, যেটা সাইন বাই রুট ওভার অফ আলফা, এটা কিন্তু এখন নর্মালাইজ হয়ে গেছে, দেখো কারণ ইকুয়াল টু 1 হয়ে গেছে। তাহলে এই 1 বাই রুট ওভার অফ আলফা যদি এন বলো, তাহলে এন ইন্টু সাইন সেটা হচ্ছে নর্মালাইজ হয়ে গেছে। সেখানে এনটা হচ্ছে 1 বাই রুট ওভার অফ আলফা, অর্থাৎ 1 বাই রুট ওভার অফ ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাইন স্টার সাইন ডিটা। যে আলফা তো এইটা ছিল, তাহলে রুট ওভার অফ আলফা মানে হচ্ছে রুট ওভার অফ এইটা হয়ে গেল। এই এনটাকে বলা হয় নর্মালাইজেশন কনস্ট্যান্ট এবং এই প্রসিডিওরটাকে বলা হবে নর্মালাইজেশন প্রসিডিওর। দিস ইজ দ্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট অ্যান্ড দিস প্রসিডিওর ইজ কল্ড দ্য নর্মালাইজেশন প্রসিডিওর। তাহলে কোন একটা ফাংশন কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কিন্তু নর্মালাইজ নয়, কিন্তু সে যদি স্কোয়ার ইন্টিগ্রেবল হয় তাহলে সেই ফাংশনটার সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে তুমি তাকে নর্মালাইজ করে নিতে পারো। যে কনস্ট্যান্টটাকে দিয়ে গুণ করলাম সেটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, আর এই প্রসেসটাকে বলা হচ্ছে নর্মালাইজেশন প্রসিডিওর। আর এবার ধরো এবারে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন তুমি নিচ্ছ। ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার আই কে এক্স হয়, সাই কে এক্স হচ্ছে ই টু দি পাওয়ার আই কে। তার জন্য যদি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই কে এক্স স্টার সাই কে ডিএক্স যদি তুমি করো, তাহলে এইটা কি হচ্ছে সাই কে এক্স হচ্ছে ই টু দি পাওয়ার আই কে এক্স, তার কমপ্লেক্স কনজুগেট করলে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স হচ্ছে। এই ইন্টিগ্রেশনটাকে করলে সেটা ইনফিনিটি বেরোচ্ছে, দেখো এটা স্কোয়ার ইন্টিগ্রেবল নয়। তো স্কোয়ার ইন্টিগ্রেবল নয় বলে যদি এটা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল ফাংশন, ইট ইজ নট নর্মালাইজেবল। তাহলে স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশনই শুধুমাত্র নর্মালাইজ করা যাবে।
তাহলে সব ফাংশনই যে নর্মালাইজ করা যাবে সেরকম না, যেমন ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন তুমি নর্মালাইজও করতে পারলে না, দিস ইজ নট নর্মালাইজেবল। হয় যদি একটা পার্টিকেল ইন এ বক্স প্রবলেম ধরো, যে ফ্রি পার্টিকেল অফ মাস এম কনফাইন্ড ইন ওয়ান ডাইমেনশনাল বক্স অফ লেন্থ এল, তার জন্য ওয়েভ ফাংশনটা সাইন এন এক্স হচ্ছে, তাহলে সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, এটা হলো। ঠিক আছে, তাহলে এই ফাংশনটা জন্য তুমি যদি ইন্টিগ্রাল বার অল স্পেস সাইন স্টার এক্স সাইন এক্স ডিএক্স এটা যদি ক্যালকুলেট করো, এই ইন্টিগ্রেশনটা তুমি করতে পারছো ইন্টিগ্রাল 0 টু এল সাইন এক্স, যদি সাইন এন পাই বাই এল ইন্টু এক্স হয় তা তার স্কোয়ার হয়ে যাচ্ছে, কারণ একটা রিয়েল ফাংশন মানে কমপ্লেক্স কনজুগেট করলে তো বেশি তোমার স্কোয়ার হয়ে গেল, করলে করে উত্তরটা বেরোলো এল বাই টু। এই ইন্টিগ্রেশনটা সহজ, উত্তরটা বেরোচ্ছে এল বাই টু। তাহলে যদি এল বাই টু হয় তার মানে দেখো এটা স্কোয়ার ইন্টিগ্রেবল হলো, পরিষ্কার বোঝা গেছে দ্য ফাংশন ইজ স্কোয়ার ইন্টিগ্রেবল, মানে এটা হচ্ছে স্কোয়ার ইন্টিগ্রেবল। মানে এর উত্তরটা হচ্ছে তোমার একটা ফাইনাইট নট ইকুয়াল টু 0 তোমার বেরিয়েছে, স্কোয়ার ইন্টিগ্রেবল। তার মানে এই ফাংশনটার সঙ্গে একটা এন গুণ করলে ওটা নর্মালাইজ হয়ে যাবে, যেখানে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা কত হচ্ছে 1/√অফ আলফা, যেটা সেটা হচ্ছে 1 মানে √অফ 2/L হয়ে গেল, সেটা হয়ে গেল নর্মালাইজেশন কনস্ট্যান্ট। অর্থাৎ যদি তুমি এইটা করতে যে সাই এন এক্সটাকে যদি √অফ 2/L সাইন এন পাই বাই এল ইন্টু এক্স করো, এইটা কিন্তু এখন নর্মালাইজ ফাংশন হয়ে গেল। তাহলে একটা ফাংশন কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল এবং স্কোয়ার ইন্টিগ্রেবল, সরি কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল এবং স্কোয়ার ইন্টিগ্রেবল, তাকে তুমি চাইলে নর্মালাইজ করে নিতে পারো, যেমন এই পার্টিকুলার কেসে তুমি নর্মালাইজ করে নিতে পারলে, এটা হচ্ছে নর্মালাইজড ওয়েভ ফাংশন। তাহলে দেখো, তাহলে নর্মালাইজ ওয়েভ ফাংশন কাকে বলে এটা বুঝলে, একটা ফাংশনকে নর্মালাইজ হতে হবে কোনো বাধ্যবাধকতা নেই, তারও কারণ তুমি বুঝলে, কিন্তু ফাংশন যদি স্কোয়ার ইন্টিগ্রেবল হয় তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল ফাংশনকে যদি নর্মালাইজ করে নিতে পারো। নর্মাল ফ্রি পার্টিকেল প্রবলেম যেটা, যেখানে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি সর্বত্রই হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জিটা জিরো আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে ফ্রি পার্টিকেল প্রবলেম, সেই ফাংশনটা নর্মালাইজেবল নয়, কারণ এটা স্কোয়ার ইন্টিগ্রেবল নয়। আর এই পার্টিকেল ইন বক্স যখন বলছো সেটা কিন্তু তোমার নর্মালাইজেবল হয়ে যাচ্ছে, এবং তুমি নর্মালাইজেশন কনস্ট্যান্টটা এরকমভাবে বের করে ফেলতে পারবে। তাহলে বোঝা গেল যে নর্মালাইজেশন প্রসেসটা কেমন করে করা হচ্ছে, নর্মালাইজড ওয়েভ ফাংশন বলতে কি বুঝছি, স্কোয়ার ইন্টিগ্রেবল বলতে কি বুঝছি, এগুলো পরিষ্কার? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, এবারে চলে এলো অর্থোগোনাল ওয়েভ ফাংশন। যে টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন সাই এম এন্ড সাই এন আর সেড টু বি অর্থোগোনাল ইফ ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই এম স্টার সাই এন ডিটা যেন জিরো হয়। তার দুটো ফাংশন নিচ্ছে, একটা সাই এন আর একটা অন্য ফাংশন নিচ্ছ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন সাই এম, আর ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই এম স্টার সাই এন ডিটা তুমি করছো, এটা যদি জিরো হয়ে যায় তখন তাকে বলা হবে অর্থোগোনাল ফাংশন। এটার জিওমেট্রিক্যালি মানে হচ্ছে কি সাই এম এবং সাই এন তাদের মধ্যে অ্যাকচুয়ালি কোনো ওভারল্যাপ নাই, যদি ওভারল্যাপ না থাকে তখন তারা অর্থোগোনাল ফাংশন। আচ্ছা, এবার অর্থ নর্মাল সেট অফ ফাংশনসটা কি? অর্থ নর্মাল সেট অফ ফাংশন যেটা, সেটা হচ্ছে যে তুমি জাস্ট মানে করছো, মানে দুটো মানে একটা সেট অফ ফাংশন নিচ্ছ, ধরো মানে সাই এন একটা সেট অফ ফাংশন তোমার রিপ্রেজেন্ট করছে, আর ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই আই স্টার সাই যে ডিটা যেটা ডেল্টা আই জে। আচ্ছা, ডেল্টা আই জেকে বলা হয় ক্রনেকার ডেল্টা, এর মানে হচ্ছে যদি আই আর যে সমান হয় সেটা 1 হবে, তাহলে সেটা হচ্ছে নর্মালাইজেশন ক্রাইটেরিয়া, আর আই আর যে যদি আলাদা হয় আলাদা ফাংশন সেটা 0 হলো, তাকে বলে অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া। একটা সেট অফ ফাংশনের জন্য যদি এই কন্ডিশন দুটো স্যাটিসফাইড হয় তখন তাকে বলা হবে অর্থ নর্মাল সেট অফ ওয়েভ ফাংশন। অর্থ নর্মাল সেট মানে হচ্ছে প্রত্যেকটা ফাংশন প্রত্যেকে নর্মালাইজ আর তারা একে অপরের সঙ্গে অর্থোগোনাল, সেটাকে তুমি সিম্বলিক্যালি লিখবে কি ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই গাছটা সাইজে ডেল্টা সাইজে ডিজে বা ডিটাও, সেটা হচ্ছে ডেল্টা আইজে। ঠিক আছে, ডেল্টা আইজেকে বলা হয় ক্রনেকার ডেল্টা, ক্রনেকার ডেল্টা। ঠিক আছে, তাহলে অর্থোগোনাল ওয়েভ ফাংশন এবং অর্থ নর্মাল ওয়েভ সেট অফ ওয়েভ ফাংশন বলতে কি বোঝায় সেটা তুমি বুঝবে। এখানে ধরো তোমাকে একটা কাজ দেওয়া হচ্ছে, সো দ্যাট ওয়েভ ফাংশন ফর পার্টিকুলার ইন এ বক্স ফর্ম অ্যান অর্থ নর্মাল সেট, এটা তোমাকে বাড়িতে করতে দিচ্ছি। এখানে সাইন এন এক্স হচ্ছে √2/L সাইন এন পাই বাই এল ইন্টু এক্স উইথ এন ইকাল টু 1 2 3 ডট 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 ডট। এবার এখানে এন ইকাল টু 1 ধরো একটা ফাংশন পেলে, এন ইকাল টু 2 ধরো আরেকটা ফাংশন পেলে, তুমি অন্তত সেই দুটো দেখাও, তারা বেসিক্যালি অর্থ নর্মাল সেট তৈরি করছে, বা একটাকে এম ধরো একটাকে এন ধরো বা একটাকে আই ধরো একটাকে জে ধরো, তারা যে একটা অর্থ নর্মাল সেট তৈরি করছে সেটা তোমাকে একটা হোমওয়ার্ক হিসেবে করতে হবে।
আমি জাস্ট এখানে ডেফিনেশনটাকে বললাম, আমি এক্সাম্পলগুলো করার সময় নেই আছে, এক্সাম্পল আমরা পরের দিন করব, মানে কষে কষে তুমি বাড়িতে চেষ্টা করে দেখতে পারো যে এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাইড হলে এটা অর্থ নর্মাল, না হলে নয়। তো পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশনগুলো তার অর্থ নর্মাল হয়। আর ফাইনালি যেটা লাস্ট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন বলতে আমি কি বুঝছি। ধরো লেট f1 f2 and fn dot 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 fn are some functions, c1 c2 dot 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 cn are some constant. We write f as the linear combination of f1 f2 dot 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 fn, এরকম ভাবে লিখছি f equal to c1 f1 বা c2 f2 বা dot 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 বা cn fn, এইরকম ভাবে লিখলাম। আর এবারে হচ্ছে যে যদি f equal to 0 হয় তখনই যখন c1 c2 প্রত্যেকটা কোএফিসিয়েন্ট 0, তখন এই f1 f2 f3 এই সেটটাকে বলা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। আর এফটা 0 হয়ে গেল কিন্তু c1 c2 cn ডট 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 cn সবাই একসাথে 0 নয়, তখন আমি বলবো f1 f2 fn তারা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন। তাহলে যেটা ইম্পর্টেন্ট দেখো, এফটাকে তুমি c1 ψ1 প্লাস c2 f2 প্লাস ডট 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 cn fn করছো। এবার এফটা 0 তখনই যখন প্রত্যেকটা কোএফিসিয়েন্ট 0, তখন f1 f2 f3 ডট 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 এদেরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন বলা হবে। কিন্তু f 0 হয়ে গেল কিন্তু প্রত্যেকটা কোএফিসিয়েন্ট 0 হলো না, তখনই হচ্ছে একটা ফাংশন আরেকটা ফাংশনের উপর ডিপেন্ড করে যাবে, তখন তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। দুটো ফাংশন নিলে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরো এফ সমান c1 f1 প্লাস c2 f2, এফটা হচ্ছে c1 f1 প্লাস c2 f, ধরো এটা 0 হয়েছে, তাহলে এখানে f2 সমান কত হয়ে গেল মাইনাস c1 বাই c2 ইন্টু f1। এবার মাইনাস c1 বাই c2 কে একটা কনস্ট্যান্ট c বলো, তো f2 সমান c ইন্টু f1 হয়ে গেল। তার মানে দেখো f2 টা f1 এর উপর ডিপেন্ড করে গেল, তখন সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন হয়ে গেল। তার মানে দুটো ফাংশনের জন্য লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে হচ্ছে একটা ফাংশনকে জাস্ট একটা কিছু কনস্ট্যান্ট দিয়ে গুণ করে তুমি অন্য ফাংশনটাকে পেয়ে যেতে পারো। তাহলে আই জে কে, আমি যদি ভেক্টরের টার্মসে বলি আই জে কে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং অর্থোগোনাল ভেক্টর, কারণ এরা দেখো একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার এবং কোনো একটাকে বাকি দুটো লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারবে না। তাহলে এটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট বাট অ্যান্ড অর্থোগোনাল। এবার যেটা ইম্পর্টেন্ট যে অর্থোগোনাল মানেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে অর্থোগোনাল হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আই জে কে তারা অর্থোগোনাল অ্যাজ ওয়েল অ্যাজ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। এবার আর তিনটে আমি ফাংশন বলছি, ধরো একটা আই, একটা 1/√2 i প্লাস জে, একটা 1/√3 i প্লাস জে প্লাস কে। এখানে তুমি দেখবে যে কোনো একটা ভেক্টরকে বাকি দুটো ভেক্টর লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারছো না, তার মানে এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি নয়, এরা অর্থোগোনাল নয়। সেখানে অর্থোগোনাল ফাংশন মানেই সে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন মানেই কিন্তু অর্থোগোনাল নয়, এটাকে তুমি আলাদা করে মাথায় রাখো। ঠিক আছে, এটা তো দেখো, তাহলে এইখানে আমি জাস্ট কতগুলো কনসেপ্ট জাস্ট আজকে বোঝালাম, মূলত পস্টুলেট 1 এর উপরে বেস করে। তাহলে পস্টুলেট 1 নিয়ে যে ডিসকাশনগুলো করার কথা সেগুলো আমরা সবটাই করে ফেলেছি। এবার আমাকে বেশ কিছু এক্সাম্পলস করতে হবে। তাহলে পরের দিন যদি আমাদের পস্টুলেট 2 তে চলে যাওয়ার কথা, কিন্তু এর মাঝে আমরা একটা এক্সট্রা ক্লাস দেব, যে এক্সট্রা ক্লাসে যে যে কনসেপ্টগুলো শেখানো হয়েছে, ধরো যে কনসেপ্টগুলো শেখানো হয়েছে, মানে আমি ধরো এই যে অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, হ্যাঁ, এই যে অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন তার একটা এক্সটেন্সিভ লিস্ট করে দেওয়া দরকার, বা কিছু অন্তত এক্সাম্পল করা যেখান থেকে জাস্ট ফাংশনগুলো কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল হচ্ছে আর কি, সেটাকে দেখানো, বা যেগুলো কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল না সেটাকে মেনশন করা। এটা আচ্ছা, নর্মালাইজেশন নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এবারে নর্মালাইজ মানে কিছু ফাংশন নিয়ে সেটাকে নর্মালাইজ করে আমি দেখাবো, যেটা এই দেখো নর্মালাইজ হলো, হ্যাঁ, এইরকম ভাবে ইত্যাদি ইত্যাদি। অর্থোগোনালিটি চেক করতে হবে, কিছু ফাংশন দিলে তার অর্থোগোনাল হচ্ছে কিনা দেখা, বা অর্থ নর্মাল হচ্ছে কিনা সেগুলোকে দেখানো, এগুলো একটা দেখানোর দায়িত্বের মধ্যে পড়ে। এবারে তোমার এই যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট ডিফারেন্ট স্টেট রিপ্রেজেন্ট করে, আর লিনিয়ার ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট রিপ্রেজেন্ট করে, সেই রিলেটেড কিছু প্রবলেমস আমাদের আলোচনা করা দরকার পড়ে। তাহলে আমরা নেক্সট ক্লাসে বেসিক্যালি কিছু প্রবলেমস করব, করে তারপর আমরা পস্টুলেট 2 তে যাব। তাহলে তোমরা যেটা করবে, এখানে যে কনসেপ্টগুলো বলা হলো সেই কনসেপ্টগুলো ভালো করে বুঝবে, বুঝে আমাকে পরের দিন বলবে যে এই কনসেপ্টগুলো তুমি বুঝতে পেরেছো কি পারোনি, এটা আমাকে বলবে। বলার পরে আমরা যেটা করব যে এই কনসেপ্টগুলোর উপরে বেস করে আমি বেশ কিছু 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 প্রবলেমস করব। ঠিক আছে, আমি যেমন অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনে কয়েকটা প্রবলেম করে দেখালাম, নর্মালাইজেশনের ক্ষেত্রে একটা দুটো প্রবলেম করে দেখালাম, অর্থোগোনালিটি প্রবলেম দেখানোরই সময় হলো না, হ্যাঁ, এগুলো তাহলে পরের দিনে আমি এই কাজটাকে করে তারপর আমরা পস্টুলেটে যাব। আর আমাদের বইটা তুমি একটু চ্যাপ্টার 1 মানে যেটা যেটা শ্রোডিঞ্জার ইকুয়েশনের জেনেসিস এবং সেখান থেকে ওয়েভ ফাংশনের ডিসকাশন, সেক্ষেত্রে পস্টুলেট 1
যেভাবে আলোচনা করা আছে সেইটা তুমি একটুখানি বাড়িতে দেখে নেবে। তো দেখো, তাহলে যা বলা হয়েছে তাতে কারো কিছু অসুবিধা থাকলে বলো। হুম, সবকিছু কোনটা? হ্যাঁ, অর্থ নর্মাল মানে হচ্ছে দুটো পার্টের মধ্যে আছে। অর্থ নর্মাল মানে অর্থোগোনাল অ্যাজ ওয়েল অ্যাজ নর্মালাইজ। ধরো তোমার কাছে দুটো ফাংশন আছে সাই ওয়ান অ্যান্ড সাই টু। তা সাই ওয়ান নর্মালাইজ মানেটা কি? সাই ওয়ান নর্মালাইজ মানে হচ্ছে তোমাকে লিখতে হবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই ওয়ান স্টার সাই ওয়ান ডিটাও সেটা ওয়ান হতে হবে। আচ্ছা, সাই টু নর্মালাইজ মানে কি? ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই টু স্টার সাই টু ডিটাও সেটা ওয়ান হতে হবে, তাই না? তার মানে সাই ওয়ান সাই টু তারা নর্মালাইজ হলো। আচ্ছা, এবার সাই ওয়ান সাই টু অর্থোগোনাল মানে কি? ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই ওয়ান স্টার সাই টু সেটা তোমায় জিরো হতে হবে। ঠিক আছে? তাহলে এবারে এই যে দুটো ফাংশন নিলে তারা নিজেরা নর্মালাইজ, কিন্তু একে অপরের সঙ্গে অর্থোগোনাল যদি হয়, তাহলে সাই ওয়ান সাই টু এই সেটটাকে বলা হবে এটা একটা অর্থ নর্মাল সেট। বুঝতে পেরেছো? এই যেমন ধরো এইখানে যে আমি এই ভেক্টর দিয়ে যেটা বললাম, ধরো আই জে কে, তুমি ভাবো নর্মালাইজ মানে হচ্ছে লেন্থটা ওয়ান, এইভাবে ভাবো। তাহলে আই জে কে এদের কি হচ্ছে, প্রত্যেকের লেন্থ ওয়ান, তাহলে প্রত্যেকটা ভেক্টর নর্মালাইজ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কি হচ্ছে, একে অপরের সঙ্গে অর্থোগোনাল 90 ডিগ্রি। তাহলে আই জে কে এটা একটা অর্থ নর্মাল সেট অফ ভেক্টর দিচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমি এই পিডিএফটা ভিডিওটা দিয়ে দেবো, মানে পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এইটা তাহলে তুমি পরপর করে দেখো। আমি যেহেতু একটু একদিনে একটু বেশি পড়াতে চাইছি বলে আমি লিখে লিখে পড়িয়ে আমি পিপিটি মোডে তোমার পড়াচ্ছি। নাহলে তোমার লিখে লিখে পড়ালে অনেকটা বেশি সময় লাগে, যা আসলে সিলেবাসের যা চাপ তাতে অনেকটা সময় লেগে যায় বলে আমি করলাম। তুমি পিডিএফটা দেখো, যা যা ডাউটস থাকবে নেক্সট দিন আমাকে বলবে, আমি ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে তারপর আমি পরের টপিকে এগোবো। এটা দিনের পর দিনে করবে কিন্তু, কারণ এর উপরেই বেশ করে প্রবলেম সেটটা আমি পরের ক্লাসে করব, বা তার উপরে বেশ করে আমি পস্টুলেট টুতে যাবো। তো ওই জন্য দিনের পর দিনে করে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে এখন রেখে দিলাম। হুম, হুম, ঠিক আছে, বেরিয়ে গেলাম।